আমরা কি স্টার্ট করব না আরো ওয়েট করব? আমার মনে হয় আর একটু ওয়েট করতে পারি আমরা। ঠিক আছে। আচ্ছা, আমরা স্টার্ট করি। 15 মিনিট ওয়েট করলাম, দেন উই স্টার্ট। সো আমাদের লাস্ট ক্লাসের ডিসকাশন টপিক ছিল কি? ব্যাটারি স্টেশন অ্যান্ড এনলিস্টমেন্ট, রাইট? সো যদি আমরা কনসিকুয়েন্স ক্রোনোলজিক্যালি যাই, তাহলে আমরা দেখব যে ঠিক আছে, একটা অর্গানাইজেশন আপনার ব্যাটারি স্টেশন নিল। সো ব্যাটারি স্টেশন নেওয়ার পরে তার অব্লিগেশনসটা কি আসে? আমরা যদি সিকোয়েন্সিয়ালি বলি, ব্যাটারি স্টেশন নেওয়ার পরে আপনার অব্লিগেশনস আসে যে ঠিক আছে, যদি কোনো ম্যানুফ্যাকচারার হয় তাহলে র মেটেরিয়ালস, প্যাকিং মেটেরিয়াল পারচেস করবে ফর ম্যানুফ্যাকচারিং। আর র মেটেরিয়ালস, প্যাকিং মেটেরিয়াল পারচেস করার আগে আমি যদি ম্যানুফ্যাকচারার কাছে বলতে চাই, তাহলে ওখানে আগে চলে আসবে যে আপনার মেশিনারিজ পারচেস করা, ফ্যাক্টরি বিল্ডিং কনস্ট্রাকশন করা, দেন আপনার এই ধরনের অ্যাক্টিভিটি শেষ হওয়ার পরে যখন ফ্যাক্টরি রেডি হবে, তারপরে র মেটেরিয়ালস, প্যাকিং মেটেরিয়ালস এর পারচেস করার অপশনটা চলে আসে। সো এটা হলো আপনার, যদি আমরা ম্যানুফ্যাকচারিং আপনার অপারেশনস এর ক্ষেত্রে বলি, যদি ফ্রম ইনসেপশন থেকে চিন্তা করি। আর দ্বিতীয়টা যদি আমরা ট্রেডিং এর ক্ষেত্রে চিন্তা করি, তাহলে কি হবে যে ট্রেডার কি করবে? রেজিস্ট্রেশন নেওয়ার পরে আপনার যদি ইম্পোর্ট করে বিক্রি করে, তাহলে আইদার ইম্পোর্ট করবে অথবা লোকালি পারচেস করে প্রোডাক্ট সেল করবে। এবং সার্ভিস প্রোভাইডারের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, তাহলে কি করবে? ইনফ্রাস্ট্রাকচার থাকলে ব্যাটারি স্টেশন নেওয়ার পরে সার্ভিস প্রোভাইড করতে স্টার্ট করতে পারবে, মানে সার্ভিস প্রোভাইড করা শুরু করে দিবে।
তাহলে এই তিনটা মেকানিজমে তাহলে পয়েন্টটা হলো কি, পারচেজ, আমাকে আগে পারচেজ করতে হবে, তারপর আমাকে কি করতে হবে, সেল করতে হবে। তাহলে কোশ্চেনটা চলে আসে পারচেজ। আবার সার্ভিসেসের ক্ষেত্রেও হতে পারে যে আমার সার্ভিসটা প্রোভাইড করার জন্য পারচেজ করতে হতে পারে, পারচেজ করার পরে আমি সার্ভিসটা প্রোভাইড করতে পারি। তাইলে আমি 3 ধরনের বিজনেস ক্যাটাগরির ক্ষেত্রে যদি দেখি, যে আইদার ম্যানুফ্যাকচারার অথবা ট্রেডার অথবা সার্ভিস প্রোভাইডার, অল কেসেসই কিন্তু সিকোয়েন্সটা আসে পারচেজ, দেন আসে হলো সেল, রাইট? যে আমি পারচেস করলাম, পারচেস করে আমি প্রোডাক্ট যদি ম্যানুফ্যাকচার করি তাহলে প্রোডাকশন করলাম, দেন সেল করব। গুডসের ক্ষেত্রে আমি পারচেস করলাম, দেন আমি সেল করলাম। সার্ভিসের ক্ষেত্রে এইভাবে আপনার অপারেশনটা রান হবে। তো পারচেজের পরে সেলস যেটা আমরা দেখব, যেহেতু ব্যাটের ক্ষেত্রে আমরা যদি দেখি যে আমরা লাস্ট ক্লাসেও 4টা এলিমেন্টের যোগ বিয়োগ নিয়ে চিন্তা করছি, যেটা সেখানে আগে কি আসছে, সেলস, আপনার আউটপুট ট্যাক্স এবং সাপ্লিমেন্টারি ডিউটি। ব্যাটের রিটার্নটাও যদি দেখি, আগে কি আসতেছে, সেলস, মানে আউটপুট ট্যাক্স এবং এসডি, তারপর আসতেছে ইনপুট ট্যাক্স ক্রেডিট। কারণ পারচেসটার সাথে জড়িত হলো ব্যাট পে করতে হবে, ব্যাট পে করলে এই ব্যাট যে ব্যাটটা পে করা হবে ডিউরিং পারচেস, এটাকে ইনপুট ট্যাক্স রেট হিসেবে ক্লেম করা যাবে। সো আমরা যখন অপারেশন ওয়াইজ দেখি, পারচেস কামস ফার্স্ট, বাট আমরা যদি ব্যাটের আপনার রিটার্ন দেখি, তাইলে আমরা দেখবো যে ওখানে বলা আছে আপনার সেলসটা ফার্স্ট, রাইট? সেলসের ক্ষেত্রে ডিসকাস করতে হয় সেলসটা, ডিসকাস করার ক্ষেত্রে ব্যাটের রেট যেটা আছে সেটা অ্যাপ্লাই করতে হয়। সো যেহেতু আমরা এই রিটার্নের ওই বেসটা, যেটা 4টা এলিমেন্টের যোগ বিয়োগের আপনার মেকানিজমটা নিয়ে লাস্ট ক্লাসে ডিসকাস করছি এবং ওইভাবেই আমরা যাচ্ছি, তাহলে আমরা ফার্স্টে ডিসকাস করব অ্যাকচুয়ালি সেলস, যে আমার পারচেস করে যেটা ম্যানুফ্যাকচার করে সেল করব, অথবা পারচেস করে সেল করব, অথবা সার্ভিস প্রোভাইড করার জন্য কিছু পারচেস করার দরকার, দেন আমি সার্ভিস প্রোভাইড করব। তাহলে অল সেলসটার ক্ষেত্রে অথবা সার্ভিস প্রোভাইড, এই আউটপুটের ক্ষেত্রে ব্যাটের রেটটা কি, সেটা নিয়ে আমরা ফার্স্টে ডিসকাস করব, দেন আমরা পারচেস সেক্টর নিয়ে ডিসকাস করব। সো এই আউটপুট ব্যাটের যেই রেটটা নিয়ে ডিসকাস করতে গেলে যদি আপনারা দেখেন যে আপনার সেকশন 15 হলো আপনার আউটপুট ট্যাক্সের, মানে ব্যাট অ্যাপ্লিকেবলের ক্ষেত্রে, যেই ক্ষেত্রে পারচেজ হোক বা সেলস হোক, অল কেসেসে আপনার ব্যাটের রেটের ক্ষেত্রে হলো সেকশন 15। সো আজকে আমরা সব ক্ষেত্রে আউটপুট ব্যাট নিয়ে ডিসকাশনের সময় হবে বলে মনে হয় না। যতটুকু আমরা আজকে আউটপুট পার্ট নিয়ে ডিসকাস করতে পারি ততটুকুই ডিসকাস করব। তো সেই জন্য আমাদের আজকের যে টপিকসটা, এই টপিকসটা স্টার্ট হয়েছে, কিন্তু এটার মধ্যে অনেকগুলো এলিমেন্ট আছে। ডিটারমিনেশন এন্ড পেমেন্ট অফ ভ্যাট এন্ড সাপ্লিমেন্টারি ডিউটি, তার মানে আমরা সেলস পার্টটা নিয়ে আগে ডিসকাস করতেছি। সো ডিটারমিনেশন অ্যান্ড পেমেন্ট অফ ভ্যাট এন্ড সাপ্লিমেন্টারি ডিউটি, এই টপিকসটার মধ্যে কি কি থাকবে? এই টপিকসের মধ্যে থাকবে ইম্পোজিশন অফ ভ্যাট, ভ্যাট পেমেন্ট অন ট্যাক্সেবল ইম্পোর্ট, সাপ্লাইস মেড উইদিন বাংলাদেশ, imported services reverse charged to recipient, determination of value of taxable supply, supplementary duty, VAT payment under contract manufacturing arrangement এবং VAT payment for commercial importer, মানে ট্রেডার যারা ইম্পোর্ট করে প্রোডাক্ট ডিরেক্টলি সেল করে। সো এই টপিকসের মধ্যে ফার্স্টে যদি আমরা এখন যাই, ইম্পোজিশন অফ ভ্যাট। সো ইম্পোজিশন অফ ভ্যাটের ক্ষেত্রে আপনার সেকশন 15, আমরা যেটা বলেছিলাম যে সেকশন 15 ইজ দ্য আপনার মাদার সেকশন ফর রেট অফ বিএটি। সো এখন সেকশন 15-এ বলা হয়েছে যে ভ্যাট শ্যাল বি ইম্পোজড এন্ড পেয়েবল অন ট্যাক্সেবল ইম্পোর্ট এন্ড ট্যাক্সেবল সাপ্লাই। তাহলে ট্যাক্সেবল ইম্পোর্ট অ্যান্ড ট্যাক্সেবল সাপ্লাইকে যদি আমি রেট অফ ভ্যাট দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে অ্যামাউন্ট অফ ভ্যাট আমরা পেয়ে যাই। সো এখানে আবার বলা আছে দ্য রেট অফ ভ্যাট ইন রিলেশন টু ট্যাক্সেবল ইম্পোর্ট অর ট্যাক্সেবল সাপ্লাই শ্যাল বি 15%, শ্যাল বি 15%। এবং এটার সাথে অল্টারনেটিভ অপশনসও বলা আছে, এনি রেজিস্টার্ড পারসন মে পে ভ্যাট at the rate 15% rate in prescribed manner instead of reduced VAT rate or specific tax amount mentioned in the third schedule। তার মানে আপনার 15% ছাড়াও below 15% এর রেট অ্যাভেলেবল আছে, সেটা হলো কোথায় আছে, থার্ড শিডিউলে। তাহলে আমরা যদি ভ্যাটের আইনটা দেখি, আইন এবং রুলস দেখি, আইনের সাথে আপনার 3টা শিডিউল আছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড।
ফার্স্ট শিডিউলটা কি? ফার্স্ট শিডিউলটা হলো আপনার এক্সেমটেড, ভ্যাট এক্সেমটেড আপনার গুডস এবং সার্ভিসেসের। সো ভ্যাট এক্সেমটেড গুডস এবং সার্ভিসেসের ক্ষেত্রে আপনার হলো ফার্স্ট শিডিউল। ফার্স্ট শিডিউলে যদি দেখি, ওখানে আপনার দুইটা পার্ট আছে, প্রথম খণ্ড এবং তৃতীয় খণ্ড। প্রথম খণ্ডে আপনার ভ্যাট এক্সেমটেড গুডসের লিস্ট আছে এবং তৃতীয় খণ্ডে আপনার ভ্যাট এক্সেমটেড যে সার্ভিস আছে ওই সার্ভিসের লিস্ট আছে। তার মানে এই ফার্স্ট শিডিউলের যে গুডস এবং সার্ভিস ডেসক্রাইব করা আছে এগুলা কিন্তু টোটালি ভ্যাটের আওতার বাইরে। কেন আমি কথাটা বললাম? যে এক্সেমশন, ভ্যাটের আইনে এক্সেমশন দুইভাবে গ্র্যান্ট করা হয়। একটা হলো আপনার এক্সেমশন বাই দ্য ফার্স্ট শিডিউল, তার মানে ফার্স্ট শিডিউলে যে গুডস অথবা সার্ভিস আছে সেগুলোর ক্ষেত্রে ভ্যাট এক্সেমটেড। ওখানে দুইটা পার্টে ভাগ করা, পার্ট 1 পার্ট 2। প্রথম খণ্ডে গুডস এবং তৃতীয় খণ্ডে সার্ভিসেস আছে। এছাড়া আপনার একটা এসআরও আছে, যেটাকে আমরা কমনলি বলে থাকি স্টেজ এসআরও। সে এই এসআরওতে আপনার 5টা টেবিল আছে, টেবিল 1, টেবিল 2, 3, 4, 5। টেবিল 1-এ আছে হলো অনেকগুলা গুডস আছে ডেসক্রাইব করা আছে, যেগুলা আমদানি পর্যায়ে এক্সেমটেড। মানে আপনি যখন ওই গুডসগুলা টেবিল 1-এর যে গুডসগুলা লিস্ট করা আছে ওই গুডসগুলা যখন ইম্পোর্ট করা হবে তখন ইম্পোর্ট স্টেজে ভ্যাট পে করতে হবে না। অনলি ভ্যাট, নট এটি। আমরা জানি যে ইম্পোর্ট স্টেজে আপনার ভ্যাট অ্যাক্টের আন্ডারে 3 ধরনের ভ্যাট এবং সাপ্লিমেন্টারি ডিউটি কালেক্ট করা হয়। ভ্যাট এট 15%, এটি এট 5% অথবা ম্যানুফ্যাকচারিং এক্ষেত্রে র মেটেরিয়ালস এক্ষেত্রে 3% আর সাপ্লিমেন্টারি ডিউটি। সো ইম্পোর্ট স্টেজে আপনার যে ভ্যাট আপনার 15% অ্যাপ্লিকেবল হয়, বা টেবিল 1-এর যে গুডসগুলো আছে ওই গুডসগুলো যদি ইম্পোর্ট করা হয় তাহলে আপনার ইম্পোর্ট স্টেজে আপনার 15% ভ্যাট এক্সেমটেড, অনলি ইম্পোর্ট। এখন দ্বিতীয় যে টেবিলটা আছে ওই টেবিলটাতে যে গুডসগুলো আছে ওই গুডসগুলো ইম্পোর্ট এবং ম্যানুফ্যাকচারিং স্টেজ এক্সেমটেড। মানে আপনি যদি একটা গুডস ইম্পোর্ট করেন, ইম্পোর্ট করে আপনার এক্সেমটেড, অথবা আপনার ওই গুডসটা যদি ম্যানুফ্যাকচার করেন লোকালি তাহলে এক্সেমটেড। টেবিল 3 যেটা আছে সেটা হলো ওই টেবিলে যে গুডসগুলো আছে ওইগুলা ম্যানুফ্যাকচারিং স্টেজে এক্সেমটেড। মানে আপনি ম্যানুফ্যাকচার করে যখন সাপ্লাই দিবেন তখন গুডসগুলোতে ভ্যাট পে করতে হবে না, এক্সেমটেড। টেবিল 4 হলো সার্ভিস ডিফাইন করা আছে, যে সার্ভিসগুলো ডেসক্রাইব করা আছে টেবিল 4-এ ওই সার্ভিসগুলোর ক্ষেত্রে ভ্যাট এক্সেমটেড। এবং টেবিল 5 হলো ট্রেডিং স্টেজ, ব্যবসায়ী পর্যায়ে যে গুডসগুলা আপনার টেবিল 5-এ ডেসক্রাইব করা আছে ওইগুলোর ক্ষেত্রে ট্রেডিং স্টেজে ভ্যাট পে করতে হয় না। এবং এই যে এক্সেমশন, এই এক্সেমশনটা হলো শর্ত সাপেক্ষে। শর্ত সাপেক্ষে মানে কি? আপনাকে অল ভিএটি রেকর্ডস মেনটেন করতে হবে, ভ্যাটের যা কমপ্লায়েন্স আছে সবগুলো এনশিওর করতে হবে, এবং ভ্যাটের রেকর্ডস যদি আপনি মেনটেন না করেন তাহলে আপনাকে পেনাল্টি অ্যাজ পার সেকশন 85 পে করতে হবে। এবং বলা আছে আপনার উপরে শুধুমাত্র আপনার ভ্যাট এক্সেমটেড এখানকার যে লিস্টে টেবিল 1 অথবা টেবিল 2-তে লিস্টে যে গুডসগুলো ইম্পোর্ট স্টেজে আপনার ভ্যাট এক্সেমটেড ওইগুলোর ক্ষেত্রে কিন্তু আপনার এটি অ্যাপ্লিকেবল, এটি এক্সেমটেড না। কারণ এখানে দেখেন নিচে বলা আছে উহাদের উপর আরোপনের সমুদয় মূল্য সংযোজন কর আগাম কর ব্যতীত হইতে অনুচ্ছেদ 3 ও 4-এ বর্ণিত শর্ত পূরণ সাপেক্ষে অব্যাহতি প্রদান করা হলো। তার মানে ইম্পোর্ট স্টেজে যে ভ্যাট এবং এটি কালেক্ট করা হয় আপনার শুধুমাত্র ভ্যাট 15% এখানকার টেবিল 1 এবং টেবিল 2-এর যে গুডসগুলো আছে তাদের ক্ষেত্রে এক্সেমটেড, বাট আপনার এটিটা এক্সেমটেড না। তাহলে এখন একটা বেসিক কোশ্চেন আসে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আপনার এক্সেমশন গ্র্যান্টেড as per first schedule as well as exempted grant as per the SRO, যে SROটা নিয়ে আমরা ডিসকাস করতেছি। সো এখানকার মধ্যে দুইটা আপনার ফান্ডামেন্টাল পার্থক্য আছে। একটা পার্থক্য হলো যে প্রথম তফসিলে যে গুডস এবং সার্ভিসগুলা ডেসক্রাইব করা আছে শুধুমাত্র ওই গুডস অথবা সার্ভিসগুলা যদি আপনি প্রোভাইড করে থাকেন তাইলে আপনাকে কোনো ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হবে না, কারণ ওইগুলা কোনো স্টেজেই ভ্যাট অ্যাপ্লিকেবল না, টোটালি ভ্যাট এক্সেমটেড। এটা হলো প্রথম আপনার পার্থক্য। তাহলে আর এসআরওর ক্ষেত্রে কি হলো? এসআরওর ক্ষেত্রে হলো যে আপনাকে কিন্তু ভ্যাটের রেজিস্ট্রেশন নিতে হবে, ভ্যাটের রেকর্ডস মেনটেন করতে হবে, অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ আপনাকে ভ্যাটের রিটার্নটা প্রপারলি সাবমিট করতে হবে। এবং
এখানে যে এক্সেমশনটা এসআরওর মাধ্যমে গ্র্যান্ট করা হয়েছে সেটা যে স্টেজে গ্র্যান্ট করা হয়েছে শুধুমাত্র সেই স্টেজে এক্সেমশনটার বেনিফিটটা এনজয় করতে পারবেন, অন্য কোনো স্টেজে এক্সেমশনটা বেনিফিটটা এনজয় করতে পারবেন না। বাট ফার্স্ট শিডিউলের গুডসটা অল স্টেজে এক্সেমটেড, মানে আপনি যদি ওই গুডসটা ম্যানুফ্যাকচার করেন, ট্রেডিং করেন, অল স্টেজে ব্যাট এক্সেমটেড। এটা হলো ফার্স্ট ডিফারেন্স। সেকেন্ড ডিফারেন্সটা হলো ফার্স্ট শিডিউলে যে গুডস আছে ওই গুডসগুলো যদি আপনি ইম্পোর্ট করেন তাহলে যেহেতু এক্সেমটেড, অল স্টেজে এক্সেমটেড, আপনাকে ব্যাটও পে করতে হবে না, অ্যাডভান্স ট্যাক্সও পে করতে হবে না, এটিও পে করতে হবে না। বাট এই এসআরওর মাধ্যমে যে গুডসগুলা এক্সেমটেড এট ইম্পোর্ট স্টেজ আন্ডার টেবিল 1 এবং টেবিল 2, এই গুডসগুলোর ক্ষেত্রে আপনার নিচে আমরা আগেই হাইলাইট করছি যে এটি পে করতে হবে, শুধুমাত্র 15% ব্যাটটা এক্সেমটেড। এটাকে আমরা যদি আরেকটা টেবিলে দেখি, আমার এখানে টেবিলে একটা সুন্দরভাবে আপনাকে এটা এক্সাম্পলটা দেওয়া আছে। এখানে দেখেন একটা প্রোডাক্ট, দুইটা প্রোডাক্টকে আমরা এখানে হাইলাইট করার চেষ্টা করছি অ্যাজ পার এসআরও। তা আমরা কি বললাম যে ওই এসআরওতে 5টা টেবিল আছে, রাইট? টেবিল 1, টেবিল 2, টেবিল 3, টেবিল 4, টেবিল 5। টেবিল 1, 2, 3, 5 হলো রিলেটেড টু গুডস, আর টেবিল 4 হলো রিলেটেড টু সার্ভিস। সো এখানে আমরা যেহেতু গুডস নিয়ে ডিসকাস করতেছি এবং গুডস এর ক্ষেত্রে আসলে ম্যানুফ্যাকচারিং স্টেজ, ট্রেডিং স্টেজটা আছে, সার্ভিসেস এর ক্ষেত্রে নাই। তো এখানে আমরা সার্ভিসেস এর কোনো আপনার এলিমেন্ট এখানে কম্পারিজনের জন্য আনি নেই। তো দুইটা আপনার গুডস নিয়ে আমরা এখানে ডিসকাস করতেছি, বেসিক্যালি দুইটা, তারপর আরো দুইটা অন্য পয়েন্ট নিয়ে ডিসকাস করব। এখানে দেখেন যে ইম্পোর্ট স্টেজ, যদি আপনার এখানে একটা ইম্পোর্ট স্টেজে নাই, ইম্পোর্ট এন্ড ম্যানুফ্যাকচারিং স্টেজে নাই, ম্যানুফ্যাকচারিং স্টেজে আছে 250100 সল্ট অল টাইপস, এবং ট্রেডিং স্টেজে নাই। সো এটা আমরা যদি ওই এসআরওটা থেকে দেখি, যে এসআরওটা নিয়ে আমরা কথা বলতেছিলাম, সো এই এসআরও টেবিল 3-এ আপনার এখানে কি বলা আছে, আমরা কোন এইচএস কোড নিয়ে কথা বলতেছি, 2501। সো আমরা দেখি যে টেবিল 1 যেটা আছে এটা হলো আমদানি, এই যে টেবিল 1 আমদানি পর্যায়ে এখানে কি 2501 আছে কিনা, এখানে 2503 পরে 250 আপনার আগে 01 নাই। সো টেবিল 1-এ আমরা পাই নাই। টেবিল 2-তে যদি আমরা দেখি, সো টেবিল 2, এই যে টেবিল 2, এখানে 2501 আছে কিনা আমরা দেখি, 23 এর পরে 28 চলে আসছে, 25ই নাই। তারপরে আমরা যদি টেবিল 3 দেখি, উৎপাদন পর্যায়ে, শুধুমাত্র উৎপাদন পর্যায়ে, এটাতে আপনার 23, আপনার 2501 এখানে আছে, এই যে যেটা আমরা দেখছিলাম 2501 লবণ সকল ধরনের। এবং তারপরে যে টেবিল 4 তো আমাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না, ইট ইজ সার্ভিস স্টেজ। টেবিল 5 যদি দেখি, তাইলে টেবিল 5-এ আমরা দেখব দিস ইজ টেবিল 5 ব্যবসায়ী পর্যায়ে। আপনারা যদি দেখেন এই ব্যবসায়ী পর্যায়ে 25 আপনার 23 এর পরে 252001 নাই। তার মানেটা কি হলো যে আপনার কোনো লবণ ম্যানুফ্যাকচারার যদি লবণ ম্যানুফ্যাকচার করে, যদি সে তার কোনো ডিপোর মাধ্যমে আপনার প্রোডাক্টটা সেল করতে চায় যেটা সেন্ট্রাল রেজিস্টার্ড না, তাইলে আপনার ফ্যাক্টরি থেকে যখন গুডসটা ডিপোতে যাবে তখন ব্যাট পে করতে হবে না, কারণ ম্যানুফ্যাকচারিং স্টেজ এক্সেম্পটেড। আর ডিপোটা কি, ডিপোটা তো ম্যানুফ্যাকচারিং স্টেজ না, ডিপোটা হলো ট্রেডিং স্টেজ, ওখান থেকে প্রোডাক্ট বিক্রি হয়, কারণ ওখানে ম্যানুফ্যাকচারিং অপারেশন হয় না। তাহলে ডিপোটা যেহেতু ট্রেডিং স্টেজ, টেবিল 5-এ এই এইচএস কোডটা নাই। তাহলে কি হলো যে টেবিল 5-এ যেহেতু এইচএস কোডটা নাই, তাহলে এই গুডসটা আপনার ট্রেডিং স্টেজে এক্সেম্পটেড না। তো তার মানে আপনার যেই গুডসটা ম্যানুফ্যাকচারিং স্টেজে এক্সেম্পশন দেওয়া আছে, সেই গুডসটাকে ট্রেডিং স্টেজে এক্সেম্পশন দেওয়া নাই বিদায় ম্যানুফ্যাকচারিং স্টেজ থেকে যখন গুডসটাকে সাপ্লাই দেওয়া হবে তখন ব্যাট এক্সেম্পটেড হবে, যেহেতু টেবিল 3-তে ম্যানুফ্যাকচারিং স্টেজে এক্সেম্পশন দেওয়া আছে। বাট টেবিল 5-এ যেহেতু ট্রেডিং স্টেজে ব্যবসায়ী পর্যায়ে অব্যাহতি দেওয়া নাই,
গুডসটা যখন টেবিল 5 থেকে আপনার সেল করে দেওয়া হবে, সাপ্লাই দেওয়া হবে, তখন কিন্তু আপনাকে ভ্যাট পে করতে হচ্ছে। বাট এই জিনিসটা কিন্তু আপনার ফার্স্ট শিডিউলের যে গুডস আছে তাদের ক্ষেত্রে হওয়া সম্ভব না, কারণ ফার্স্ট শিডিউলের যে আমরা দেখলাম ওখানে কিন্তু এরকম ভাবে স্টেজ ভাগ করে দেওয়া নাই। কেন দেওয়া নাই? কারণ ওই গুডসগুলো অল স্টেজে এক্সেম্পটেড, এই জন্য এইভাবে স্টেজ ভাগ করে দেওয়া নাই। তাহলে এটা একটা এক্সাম্পল। এটাকে আর একটু বোঝার জন্য যদি আমরা দেখি সেকেন্ড এক্সাম্পল 19183920, আপনি 19183920 এইটাকে যদি আমরা দেখি টেবিল 1-এ, এই হলো টেবিল 1। টেবিল 1-এ 90, এখানে দেখেন আপনার কত, এই যে 91-এ 3920 ইনসুলিন প্যান বা ইনসুলিন কার্টিস, মানে টেবিল 1-এ আছে। টেবিল 1টা আমাদের কি শুধু ইম্পোর্ট স্টেজ, রাইট? আমরা যেটা দেখছি শুধু আমদানি পর্যায়ে, তার মানে এই প্রোডাক্টটা যদি আমি ইম্পোর্ট করি তাহলে ইম্পোর্ট স্টেজে আমাকে 15% হারে ভ্যাট পে করতে হবে না, কারণ এটা টেবিল 1-এ আমদানি স্টেজের এই গুডস এই লিস্টের মধ্যে আছে। এখন আমরা যখন আবার টেবিল 2-তে যাব, এই যে টেবিল 2 আমদানি উৎপাদন পর্যায়ে, তার মানে এটা দ্বারা কি বোঝাচ্ছে যে এই টেবিল 2-তে যত গুডস আছে এই গুডস যদি আমি ইম্পোর্ট করি তাইলে আপনার এক্সেম্পটেড। আবার ইম্পোর্ট না করে যদি আমি এই গুডসটা ম্যানুফ্যাকচারিং করি লোকালি, তাহলে এক্সেম্পটেড। তার মানে উপরে টেবিল 1টা ওনলি ফর ইম্পোর্ট স্টেজে এক্সেম্পটেড, টেবিল 2টা হলো বোথ ইম্পোর্ট করলেও আমি এক্সেম্পশন পাবো 15% ভ্যাট, বা ইম্পোর্ট না করে যদি আমি এই গুডসটা ম্যানুফ্যাকচার করি তাইলেও আমি 15% হারে আপনার ভ্যাটের এক্সেম্পশনটা পাবো। তো এখানেও দেখেন এটা আছে। আমরা যদি দেখি আপনার 90, এটাতে নাই, ইম্পোর্ট এবং ম্যানুফ্যাকচারিং স্টেজে নাই, এই যে এখানে নাই। 9018, এখানে দেখেন 9018-এ এখানে যে এইচএস কোড আছে সেটা নাই, এখানে আমার রিলেটেড যেটা আছে সেটা নাই, ইনসুলিন পেনটা নাই। টেবিল 3 যেটা আছে, টেবিল 3-তে গিয়ে আবার দেখা যাবে যেটা আছে, এই যে টেবিল 3-তে আছে। তাহলে টেবিল 3-তে যদি দেখি, এই যে টেবিল 3, যে এখানে টেবিল 3 মানে উৎপাদন স্টেজ, উৎপাদন পর্যায়ে এই গুডসগুলা আপনার ম্যানুফ্যাকচারিং স্টেজে ভ্যাট পে করতে হয় না, মানে ম্যানুফ্যাকচারিং স্টেজে ম্যানুফ্যাকচার করে যখন গুডসটা সাপ্লাই হবে তখন ভ্যাট পে করতে হবে না। সো এখানে আপনার যদি দেখি 19, এই যে দেখেন 1918 ইনসুলিন পেন বা ইনসুলিন কার্টিজ, এটা আপনার টেবিল 3-তে আছে। এবং টেবিল 5 যেটা ট্রেডিং স্টেজ, এই যে ট্রেডিং স্টেজেও এটা আপনার আছে। টেবিল আপনার এটা হলো টেবিল 5 ব্যবসায়ী স্টেজে, যদি আমরা দেখি এই যে টেবিল 5 ব্যবসায়ী স্টেজে, এখানে যদি আমি দেখি তাইলে আপনার 1918, এই যে দেখেন 1918 আপনার এটা আছে, 1918-3920 ইনসুলিন পেন বা ইনসুলিন কার্টিজ। তাহলে আপনার এখানকার এই প্রোডাক্টের ক্ষেত্রে কি বুঝলাম, যে এই প্রোডাক্টটা ইম্পোর্ট স্টেজের আপনার টেবিলে আছে, এই প্রোডাক্টটা ম্যানুফ্যাকচারিং স্টেজের টেবিলে আছে, এই প্রোডাক্টটা ট্রেডিং স্টেজের টেবিলে আছে। তার মানেটা কি হলো? মানেটা হলো এই প্রোডাক্টটা যদি আমি ইম্পোর্ট করি তাহলে ইম্পোর্টে আমার 15% ভ্যাট পে করতে হবে না। এই প্রোডাক্টটা যদি আমি লোকালি ম্যানুফ্যাকচার করি, ম্যানুফ্যাকচারিং স্টেজে আমার ম্যানুফ্যাকচারিং স্টেজ থেকে যখন প্রোডাক্টটা সাপ্লাই হবে তখন ভ্যাট পে করতে হবে না। আবার এই প্রোডাক্টটা যদি আমার ডিপুতে যায় অথবা আমি অন্য কোনো একজন ট্রেডারকে বিক্রি করি, যে ট্রেডার সে যখন আবার বিক্রি করবে, যেহেতু এইটা টেবিল 5-এ ট্রেডিং স্টেজে এক্সেম্পশন আছে, তাইলে এই ট্রেডিং স্টেজেও ভ্যাটটা পে করতে হবে না। তার মানেটা হলো আপনাকে ম্যাচিং করে দেখে নিতে হবে যে প্রত্যেকটা টেবিলের মধ্যে ইনপুট যদি হয় ইনপুটে আছে কিনা, ম্যানুফ্যাকচারিং যদি হয় ম্যানুফ্যাকচারিং এ আছে কিনা, ট্রেডিং এ যদি হয় ট্রেডিং এ আছে কিনা। যদি আপনার সবগুলোতে থাকে তাইলে আপনি সব স্টেজে গুডসটার এক্সেম্পশন পাবেন, অথবা না থাকলে শুধুমাত্র যে স্টেজে আছে সেই স্টেজে পাবেন, যেটা নিয়ে আমরা লবণকে বললাম। আর ফার্স্ট শিডিউলের গুডসের ক্ষেত্রে কিন্তু যেহেতু এইভাবে স্টেজ বা হিসাবে ডিফাইন করা নাই, তাহলে ফার্স্ট শিডিউলের গুডস ইজ এক্সেম্পটেড এট অল স্টেজেস, ওখানে কোনো স্টেজ ডিফাইন করা নাই। ইন্টারেস্টিংলি আমরা যদি আরেকটা প্রোডাক্ট দেখি,
কম্পিউটার প্রিন্টার, এটা দেখবেন যে ইম্পোর্টে নাই, ইম্পোর্ট এন্ড ম্যানুফ্যাকচারিং এ নাই এবং ম্যানুফ্যাকচারিং স্টেজে নাই, শুধুমাত্র আছে ট্রেডিং স্টেজে। তার মানেটা কি হলো, যে আমি যদি এই গুডসটা কম্পিউটার প্রিন্টার ইম্পোর্ট করি তাহলে আমাকে অ্যাজ ইউজুয়াল ব্যাক পে করতে হবে। ইম্পোর্ট করার পরে যখন আমি এটা বিক্রি করব তখন বিং এ ট্রেডার, আমার যেহেতু ট্রেডিং স্টেজে আছে তাহলে আমাকে ব্যাক পে করতে হবে না। আবার আমি যদি এটাকে লোকালি ম্যানুফ্যাকচার করি তাহলে ম্যানুফ্যাকচারিং স্টেজে ব্যাক পে করতে হবে। আমি যখন একজন ট্রেডারকে বিক্রি করে দিলাম, ট্রেডার যখন আবার প্রোডাক্টটা বিং এ ট্রেডার হিসেবে সেল করবে তখন আপনার ব্যাট পে করতে হবে না, কারণ এটা ট্রেডিং স্টেজে ব্যাট এক্সাম্পটেড। লাস্ট স্টেজটা যদি দেখি, এটা হলো একটা কনফিউশন দূর করার জন্য। কি কনফিউশন? যে আমরা যখন এই এসআরওটা দেখি অথবা অন্য কোনো এক্সাম্পশনের এসআরও দেখি, তখন এখানে একটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। কি ইম্পর্টেন্ট পয়েন্ট? ইম্পর্টেন্ট পয়েন্টটা হলো আমাকে এই তিনটা কলাম প্রপারলি ম্যাচ করতে হবে। এরকম যে শিরোনাম সংখ্যা, এটা এই হেডে আমি আছি কিনা, এইচএস কোডটা আমার প্রোডাক্টের সাথে রিলেটেড কিনা, যে প্রোডাক্টটা আমি নিয়ে বিজনেস করব, ইম্পোর্ট করব অথবা ম্যানুফ্যাকচার করব অথবা ট্রেডিং করব, এবং ডেসক্রিপশন অফ গুডস, এটা অ্যাজ ইট ইজ আমি যে প্রোডাক্টটা বিক্রি করব সেটা আছে কিনা। কারণ হলো এই শিরোনামের আন্ডারে অনেকগুলো এইচএস কোড থাকে এবং এই অনেকগুলো এইচএস কোডের ক্ষেত্রে অনেক অনেক ক্লাসিফিকেশন থাকে, এক একটা ক্লাসিফিকেশন এক একটা এইচএস কোড, এবং দেখা যায় যে একটা এইচএস কোডের ক্লাসিফিকেশনে অনেকগুলো গুডস থাকতে পারে, কিন্তু এই ডেসক্রিপশন অফ গুডসে হয়তো দেখা গেল 5টা গুডস আছে, একটা গুডসকে এক্সেমশন দিয়ে দেওয়া হলো। তো তাহলে কি হইলো, যে আমাকে হেডিংটা প্রপারলি দেখতে হবে, এইচএস কোডটা প্রপারলি দেখতে হবে, এবং আমার যে গুডসটা সেই গুডসটা ডেসক্রিপশন অফ গুডসে আছে কিনা সেটা দেখতে হবে। যখন আমি এই তিনটা কলাম সম্পর্কে সম্পূর্ণ আমার প্রোডাক্টটার সাথে ম্যাচ করতে পারবো তখনই আমি ধরে নিব এটা এক্সেমপ্টেড। বি কেয়ারফুল। কেন? কারণ প্র্যাকটিক্যালি আমরা দেখেছি যে এরকম অনেক ঘটনা হয় যে আমি দেখি যে আমার এইচএস কোডটা এখানে মিলে গেছে, আমার এই ডেসক্রিপশন অফ গুডসটা এক্সাক্ট মিলে না, আমি ধরে নিই যে আরে আমার তো এইচএস কোড মিলে গেছে তাইলে আমার এই গুডসটা এক্সেমপ্টেড। নো, কারণ এখানে তিনটার ক্ষেত্রে তিনটাই ম্যাচিং করতে হবে, নাইলে আপনি ম্যাচিং এক্সাম্পশনটা পাবেন না। কেন পাবেন না? কারণ ওই এইচএস কোডে অনেক গুডস আছে, ওই গুডসের মধ্যে শুধুমাত্র ডেসক্রিপশন অফ গুডসের যে পার্টিকুলার গুডসটা ডিফাইন করা আছে সেটাকে এক্সাম্পশন দেওয়া হয়েছে, আপনারটা হয়তো এক্সাম্পশন দেওয়া হয় নাই। এই জন্য আমরা এখানে এই এক্সাম্পলটা ড্র করছি। দেখেন যে আপনার একটা গুডস আপনার 08031090 এইচএস কোডের এবং 08039090 এই দুইটা এইচএস কোডের ক্ষেত্রে বলা আছে ম্যানুফ্যাকচারিং স্টেজে অল টাইপস অফ ব্যানানা, সকল ধরনের আপনার কলা, ফ্রেশ অথবা ড্রাইড, এটা তাজা অথবা শুকনো হতে পারে, র্যাপ অ্যান্ড ক্যান্ড আপ টু 2.5 কেজি পর্যন্ত, 2.5 কেজি পর্যন্ত প্যাকেটজাত, এটা হলো এক্সেম্পশন দেওয়া আছে। ট্রেডিং এ গিয়ে দেখেন, ট্রেডিং এর ক্ষেত্রে বলা আছে আপনার রেঞ্জ 0803 থেকে 08010 পর্যন্ত হেডিং এর রিলেটেড এইচএস কোড ফ্রেশ ফ্রুটস, রিলেটেড এইচএস কোড ফ্রেশ ফ্রুটস। তার মানেটা কি হইলো, আমরা যদি এখন একটু এক্সাম্পলটা দেখি এসআরও, তাহলে 0803, তাহলে 0803 ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে যদি আমরা দেখি, যেহেতু মানে ম্যানুফ্যাকচারিং আছে, টেবিল 3 তে যদি আমরা দেখি, এই যে টেবিল 3 ম্যানুফ্যাকচারিং স্টেজে 0803, এখানে দেখেন 0803 তে দুইটা এইচএস কোড আছে। আমরা আগেই বলছি যে একটা হেডিং এর আন্ডারে অনেক এইচএস কোড থাকতে পারে, সো তার মধ্যে এখানে দুইটা নিয়ে আসা হয়েছে এবং এই দুইটা একসাথে নিয়ে আসা হয়েছে, যে 08031090 তে কি আছে অথবা 08039090 তে কি আছে আলাদা করে বলা নেই, দুইটাকে একসাথে নিয়ে এসে একসাথে বলা হয়েছে। তো এখানে কি বলা হয়েছে, সকল প্রকার কলা তাজা অথবা শুকনা, যে আপনার তাজা অথবা শুকনা, যেটা ফ্রেশ হইতে পারে অথবা ড্রাইড হইতে পারে, 2.5 কেজি পর্যন্ত মোরগ ও টিনজাত ব্যতীত। তাহলে এখানে ব্যতীত মানে এক্সেপশনটা এর উপরে হইলে দেওয়া হয়েছে, 2.5 কেজি বা পর্যন্ত মোরগ বা টিনজাত হইলে এক্সেপশন দেওয়া হয় নাই, কারণ এটা যখন শুকনো হবে, তার বেশি হইলে এটা এক্সেপশন দেওয়া হয়েছে। সো এইটা এখানে বলা আছে, তাহলে সকল প্রকার কলা তাজা ও শুকনা ম্যানুফ্যাকচারিং স্টেজে। কারণ আমি যদি ট্রেডিং স্টেজের পার্টটা দেখি, ট্রেডিং স্টেজ যেটা আমরা দেখে আসলাম টেবিল 5-এ, ওখানে বলা হয়েছে কি 0803, এখানে বলা হয়েছে যে দেখেন
0803 হইতে 0810 সংশ্লিষ্ট এইচএস কোড, মানে এই হেডিং এর যা যা রিলেটেড এইচএস কোড গুলো সব এইচএস কোড না, তাজা ফল। তাহলে মানেটা কি হইলো, যে যেই কলাটা আপনার ম্যানুফ্যাকচারিং স্টেজে আপনার এবং ড্রাইডও এক্সাম্পশন দেওয়া হয়েছে, তাজা অথবা শুকনা, কিন্তু আপনার এখানে গিয়ে দেখা গেছে যে শুধুমাত্র তাজা যে ফ্রেশ ফ্রুটসটা সেটাকে এক্সাম্পশন দেওয়া হয়েছে। তার মানে কি, আমি ওই যে আগে যেটা বললাম যে আপনাকে প্রত্যেকটা ক্ষেত্রে যখন আপনি এক্সাম্পশন দেখবেন, এই 3টা কলাম প্রপারলি ম্যাচিং করে দেখবেন। প্রপারলি ম্যাচিং হইলেই হবে। তো ট্রেডিং স্টেজে এসে কিন্তু শুধু ফ্রেশটাকে এক্সাম্পশন দেওয়া হয়েছে, ড্রাই ফ্রুটসটাকে কিন্তু এক্সাম্পশন দেওয়া হয়নি। ড্রাই ফ্রুটসটা কিন্তু আপনাকে কি করতে হবে, যখন বিক্রি করবে তখন আপনাকে কি করতে হবে, ব্যাট পে করতে হবে। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই হলো এক্সাম্পশন ক্রাইটেরিয়া। সো আপনারা যদি বুঝে থাকেন ক্লিয়ার, না বুঝে থাকলে আপনারা কোশ্চেন রেজ করতে পারেন। দিস ইজ ফান্ডামেন্টাল থিং। আমি আজকে যা ডিসকাশন করবো রেট নিয়ে, এভরিথিং ইজ ভেরি মাচ ফান্ডামেন্টাল। এই ফান্ডামেন্টাল যদি আপনি ক্লিয়ার না থাকেন, আপনার রেট নিয়ে কনফিউশন হবে। আর রেট নিয়ে কনফিউশন থাকলে তার মানে ব্যাটের ফান্ডামেন্টাল বেসটে আপনার কনফিউশন থেকে যাবে। স্যার, ইম্পোর্ট আর ম্যানুফ্যাকচারিং স্টেজ এটার একটু ক্লারিফাই করতে না একটু ভালো লাগতো, মানে আমার জন্য বুঝতেই যেত স্যার। মানে আমরা কিন্তু যদি আপনি ফার্স্ট ক্লাসে অ্যাটেন্ড করে থাকেন, আমি কিন্তু শুরুতেই বলছি যে ব্যাট হলো কি ট্রানজেকশন বেসড, রাইট? একটা ট্রানজেকশন হবে এক ধরনের, এটার এক ধরনের রেটের অ্যাপ্লিকেবিলিটি, এটার এক ধরনের মোড অফ অপারেন্ডিস থাকবে। আরেকটার যখন ট্রানজেকশন হবে আবার ওটা বেসড অন দ্য নেচার অফ দ্য ট্রানজেকশন ভিন্নতা থাকতে পারে। যদি আমরা নর্মালি বিজনেস, ব্যাটের টোটাল অপারেশনটা আপনাকে খেয়াল রাখতে হবে। এক হলো ট্রানজেকশন, দুই হলো আপনাকে বিজনেসটা বুঝতে হবে। এই দুইটার সাথে ডিরেক্টলি ইনভলভড। এটা এরকম না ট্যাক্সের মতো যে আমি অ্যাজ এ রেজাল্ট আমার প্রাইভেট লিমিটেড কোম্পানি ট্যাক্স কম্পিটিশন করলাম 27.5% অথবা 25% দি শর্ত ফুলফিল করে রেট ক্যালকুলেশনস করে আমি ট্যাক্স লাইবিলিটি ডিটারমিন করে ফেলবো। ব্যাটটা কিন্তু ইজ নট লাইক দ্যাট। ব্যাটটা টোটালি বিজনেসের সাথে জড়িত। আপনাকে ট্রানজেকশন বুঝতে হবে, আপনাকে ব্যবসা বুঝতে হবে। শুধু ব্যবসা বুঝলে হবে না, ব্যবসার টোটাল ভ্যালু চেইনটা বুঝতে হবে। ভ্যালু চেইন না বুঝলে কোন স্টেজে কিসের ব্যাট রেটের অ্যাপ্লিকেবিলিটি সেটা আপনি বুঝতে পারবেন না, রাইট? সো আমরা যদি একটা নর্মাল অর্গানাইজেশনের ভ্যালু চেইন অ্যানালাইসিস করি, তাহলে ভ্যালু চেইনটা 3টা নেচার অফ বিজনেস চিন্তা করলে 3 ধরনের হতে পারে। ম্যানুফ্যাকচারিং এ কি হতে পারে? ম্যানুফ্যাকচারিং এ ভ্যালু চেইনটা হতে পারে যে আমি প্রথমে র ম্যাটেরিয়ালস, প্যাকিং ম্যাটেরিয়াল সোর্সিং করব। সোর্সিংটা 2 ধরনের টাইপ হতে পারে। ওয়ান ইজ ফ্রম আউটসাইড দ্য কান্ট্রি, অ্যানাদার ইজ ফ্রম লোকাল সোর্স। ফাইন, আমি সোর্সিং করলাম, আমি ম্যানুফ্যাকচার করলাম, তাহলে আমার একটা ফ্যাক্টরি আছে, ম্যানুফ্যাকচারিং সেট আপ আছে। তাহলে আমি যে ম্যানুফ্যাকচার করলাম, করার পরে আমাকে কি করতে হবে, এই গুডসটাকে আমার সাপ্লাই দিতে হবে। তো সাবসিকুয়েন্ট ভ্যালু চেইন মানে সাবসিকুয়েন্ট স্টেজে। সাবসিকুয়েন্ট স্টেজটা কিভাবে হতে পারে? সাবসিকুয়েন্ট স্টেজটা হতে পারে আমারই অথবা কোনো একটা ডিপো। সাপোজ আমি গাজীপুরে বিজনেস করতেছি, এখন আমি গাজীপুরে যখন বিজনেস করতেছি, আমার হয়তো দেখা গেলো যে মানে ম্যানুফ্যাকচারিং করতেছি, দেখা গেলো যে আমারই সারা বাংলাদেশে 5টা ডিপো আছে, হয়তো রাজশাহী, হয়তো চিটাগাং, হয়তো বগুড়া, হয়তো সিলেট, এরকম ভাবে 5টা 6টা আমার ডিপো আছে। আমি কি করি, গাজীপুর থেকে গুডসগুলো ম্যানুফ্যাকচার করি, আমি প্রত্যেকটা ডিপোতে দিয়ে দিই। দিয়ে দেওয়ার পরে আমার ওই ডিপো থেকে আমি কি করি, আমার ডিস্ট্রিবিউটরকে দেই বা আমার ডিলারকে দেই। আমার ডিলার বা ডিস্ট্রিবিউটর কাকে দেয়? রিটেলারকে, মানে দোকানদার, যাদের কাছ থেকে আমরা গুডস পারচেস করি। দোকানদার বা রিটেলার থেকে আমরা গুডস বিং এ কনজিউমার পারচেস করি। তাহলে এটা হলো একটা স্ট্যান্ডার্ড ভ্যালু চেইন। তাহলে এই স্ট্যান্ডার্ড ভ্যালু চেইনে আপনি যদি দেখেন, ম্যানুফ্যাকচারার পরে ডিপো থেকে বাকি স্টেজটা সবাই কিন্তু কি ডিস্ট্রিবিউটর মানে ট্রেডার। ম্যানুফ্যাকচারিং প্লেসটা হলো ম্যানুফ্যাকচারার, আর ডিপো, ডিলার, ডিস্ট্রিবিউটর, রিটেলার বা দোকানদার যাই বলি, অল আর ট্রেডার। যখন আমি গুডসটা দোকান থেকে কিনতে যাব, আমি হইলাম গিয়া কনজিউমার। তো এখন আমার এই যে ম্যানুফ্যাকচারিং প্লেস গাজীপুর আর আমার যে ডিপো, এই দুটাকে কিন্তু আমি এবার এক করে ফেলতে পারি অ্যাজ এ ম্যানুফ্যাকচারিং। কিভাবে এক করে ফেলতে পারি? যদি আমার সেন্ট্রাল রেজিস্ট্রেশন থাকে, তাহলে কি হবে,
আমি ফ্যাক্টরি অ্যাড্রেসে যখন সেন্ট্রাল রেজিস্ট্রেশন নিব, তখন আমার ডিপো আমার এই সেন্ট্রাল রেজিস্ট্রেশনে আলাদা কোনো কিছু হবে না, ম্যানুফ্যাকচারিং এর পার্টি হবে। সো তার মানে আমার এই যতক্ষণ পর্যন্ত আমার কন্ট্রোল থেকে গুডসটা বিক্রি না হবে, আউট হবে, ততক্ষণ পর্যন্ত আমার ম্যানুফ্যাকচারিং অপারেশনের মধ্যে আছে, আমাকে আর আলাদা করে ব্যাট পে করতে হয় না, রাইট? যেটা আমরা লাস্ট কথা ডিসকাস করছি। তখন কিন্তু আমি অ্যাজ এ হোল ডিপো প্লাস ম্যানুফ্যাকচারিং পার্ট নিয়ে আমি হয়ে গেলাম গিয়ে ম্যানুফ্যাকচারার। আর যদি আমার সেন্ট্রাল রেজিস্ট্রেশন না থাকে, তাইলে আমার ফ্যাক্টরি ইজ দ্য ম্যানুফ্যাকচারার, আমার মধ্যে আমি ডিপো হইলাম গিয়ে ট্রেডার। একই একই কোম্পানির মধ্যে আমার দুই ধরনের অ্যাক্টিভিটি হয়ে গেল একটা ভ্যালু চেনের আন্ডারে। ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে আমি ম্যানুফ্যাকচারার, যেহেতু আমার সেন্ট্রাল রেজিস্ট্রেশন নাই, আমি ফ্যাক্টরি থেকে ব্যাটটা পে করে ডিপুতে পাঠাচ্ছি, ডিপু থেকে আবার যখন প্রোডাক্টটা সাপ্লাই দিচ্ছি আবার ব্যাট পে করতে হচ্ছে। তো আমার ডিপুতে যখন ব্যাটটা পে করতে হচ্ছে তখন আমি হয়ে গেলাম ট্রেডার, কারণ ওই অ্যাড্রেসে আমার পার্টিকুলার কোনো ম্যানুফ্যাকচারিং অপারেশন নাই। তো তার মানে ম্যানুফ্যাকচারিং পয়েন্ট ইজ ম্যানুফ্যাকচারিং, আপনার ট্রেডিং ডিপু বলেন, ডিস্ট্রিবিউটর বলেন, ডিলার বলেন, রিটেলার বলেন, হোলসেলার বলেন, অল আর হলো ট্রেডার, মানে ব্যবসায়ী। টেবিল আমরা ওই যে আপনার যে 5টা আপনার টেবিল দেখে আসছিলাম, তাহলে টেবিল 5-এ হলো ম্যানুফ্যাকচারিং স্টেজ থেকে যাওয়ার পরে সবাই পড়বে টেবিল 5-এ, আর ম্যানুফ্যাকচারিং এরটা পড়বে আপনার টেবিল 3-তে উৎপাদন পর্যায়ে, অথবা টেবিল 2-তে আপনার আমদানি অথবা উৎপাদন পর্যায়ে। এটা হলো টোটাল জেনারেল ভ্যালু চেইনটাকে আমি বললাম এজ এ ম্যানুফ্যাকচারার। যদি আমি ট্রেডার হই, তাহলে ট্রেডারের ভ্যালু চেইন কি হবে? ওই যে ডিপু থেকে সাবসিকুয়েন্টলি, যদি আমি লোকালি পারচেস করে বিক্রি করি, তাহলে ডিপু থেকে সাবসিকুয়েন্টলি আমার ডিপু অথবা ডিপু থেকে সাবসিকুয়েন্টলি হবে ট্রেডারের ভ্যালু চেইন। আর যদি আমি ইম্পোর্ট করে প্রোডাক্টটা বিক্রি করি, শুধু এখানে অ্যাড হবে যে আমি ইম্পোর্ট করছি, করে আমি দেন ডিলার, ডিস্ট্রিবিউটর, রিটেলার, হোলসেলার, এইভাবে মানে হোলসেলার রিটেলার এইভাবে গুডসটাকে বিক্রি করছি। তাহলে এটা গেল ব্যবসায়ী মানে ট্রেডারের ভ্যালু চেইন। পয়েন্ট হলো যে আমরা যে 5টা টেবিল নিয়ে ডিসকাস করছি, ওই টেবিলে একটা কনফিউশন ক্রিয়েট হতে পারে। কি কনফিউশন? যে 5টা টেবিলের ক্ষেত্রে 3টা টেবিল ভেরি ক্লিয়ার, 3, 4, 5 ভেরি ক্লিয়ার, 1ও ভেরি ক্লিয়ার। দ্বিতীয় টেবিলটা হলো একটা কনফিউশনের টেবিল। কি আপনার প্রথম টেবিলটা কি বলছে? বলছে আমদানি পর্যায়ে। তার মানে আমি ওই টেবিলে যত ধরনের গুডস আছে, আমি ওই গুডস গুলা আমদানি যদি করে আমদানি করি, সেটা আমি আমদানি করে বিক্রি করতে পারি, এজ এ ট্রেডার আমদানি করতে পারি, এজ এ ম্যানুফ্যাকচার হিসেবে র মেটেরিয়াল হিসেবে আমদানি করতে পারি। ওখানে আর ক্লাসটা বলা নাই যে কে আমদানি করবে, এটা কি ম্যানুফ্যাকচারার আমদানি করবে এজ এ র মেটেরিয়াল, নাকি ট্রেডার আমদানি করবে এজ এ ফিনিশ গুডস, ওই ক্লাস বলা নাই। তার মানে এনি ওয়ান ক্যান ইম্পোর্ট। সো ট্রেডার ওয়ান মানে টেবিল 1-এর যে গুডস আছে এগুলা ইম্পোর্ট যদি করি, তাহলে ইম্পোর্ট স্টেজে ওখানে যে গুডস গুলা দেওয়া আছে সেগুলো ভ্যাট এক্সাম্পটেড। সো এটা ভেরি ক্লিয়ার। টেবিল 2-তে আমি পরে আসতেছি। টেবিল 3 ইজ ভেরি ক্লিয়ার। টেবিল 3 বলছে কি উৎপাদন স্টেজে, তার মানে ওখানে যে লিস্টের গুডস গুলো আছে সেগুলো যদি আমি ম্যানুফ্যাকচার করি, আমার ম্যানুফ্যাকচারিং করে যখন আমি সাপ্লাই দিব আমাকে ব্যাট পে করতে হবে না। টেবিল 4 হইল গিয়ে সার্ভিস, যে সার্ভিসগুলো টেবিল 4-এ ডিফাইন করা আছে ওইগুলা আপনার ব্যাট এক্সাম্পটেড। টেবিল 5-এ বলছে ব্যবসায়ী পর্যায়ে, তার মানে ওখানে টেবিল 5-এ যে গুডস গুলা আপনার আছে সেগুলো যদি আমি ট্রেডিং করি, ব্যবসা করি, অ্যাজ এ ডিলার, অ্যাজ এ ডিস্ট্রিবিউটর, অ্যাজ এ হোলসেলার, অ্যাজ এ রিটেলার, আমাকে ব্যাট পে করতে হবে না। দেন কোশ্চেনটা চলে আসতেছে টেবিল 2। টেবিল 2 কঠিন কিছু না, কোনো জটিলতা নেই। ওখানে বলা আছে ইম্পোর্ট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং। তার মানে কি? তার মানে আমদানি এবং উৎপাদন পর্যায়ে। তার মানেটা হলো যে এখানে যে গুডস গুলো আছে এগুলো আপনি টেবিল 1-ও নাই, টেবিল 3-তেও নাই, কারণ এগুলা আমদানি এবং উৎপাদন দুই স্টেজে অব্যাহতিপ্রাপ্ত। কিন্তু টেবিল 1-এ আছে শুধু আমদানি পর্যায়ে, টেবিল 3-তে আছে শুধু ম্যানুফ্যাকচারিং পর্যায়ে। আর টেবিল 2-তে যেগুলো আছে সেগুলো আপনি ইম্পোর্ট করলেও এক্সেম্পটেড, ইম্পোর্ট না করে যদি আপনি লোকালি ম্যানুফ্যাকচার করেন তাইলেও আপনার এক্সেম্পটেড। এখন ক্লিয়ার কিনা বলেন? जी सर, थैंक यू सर। আর কোনো কোশ্চেন? আর নাই? ওকে ফাইন। তাহলে আমরা এক্সেমশনের যে ক্রাইটেরিয়া আছে বা এক্সেমশনের যে প্রকার আছে সেটা নিয়ে আমরা ডিসকাস করলাম। ওকে, তাইলে এখন আমরা ন্যাচারাল পয়েন্টে চলে যাব। এখানে বলছি কি যে আপনার এক্সেমশনের ক্ষেত্রে
সেকশন 15 বলছে, যদি বাংলায় দেখি আমরা সেকশন 15 যেটা অ্যাজ ইট ইজ আছে আইনে, সেটা যদি আমরা পড়ি, ওখানে বলছে মূসক আরোপ এই আইনের অন্যান্য বিধানাবলী সাপেক্ষে করযোগ্য আমদানি এবং করযোগ্য সরবরাহের উপর মূসক আরোপিত প্রদেয় হবে। করযোগ্য আমদানি এবং করযোগ্য সরবরাহের উপর, তার মানে করযোগ্য বলা হয়েছে, আমদানি এবং সরবরাহ এটা সাবসিকুয়েন্ট ইস্যু, করযোগ্য বলা হয়েছে। তাহলে করযোগ্য বলতে কি বোঝায়? তাহলে আমাকে দেখতে হবে তাহলে হোয়াট ইজ দ্য মিনিং অফ ট্যাক্সেবল ইম্পোর্ট এবং ট্যাক্সেবল সাপ্লাই। ট্যাক্সেবল ইম্পোর্ট এবং ট্যাক্সেবল সাপ্লাই যদি আমরা দেখি, ওখানে বলা আছে যারা অব্যাহতিপ্রাপ্ত না তারাই হইল গিয়ে ট্যাক্সেবল। তারপরে একটা ডেফিনেশন আছে মিনিং অফ এক্সেম্পটেড সাপ্লাই, মিনিং অফ এক্সেম্পটেড ইম্পোর্ট। সো ওখানে রেফার করা হয়েছে যেগুলা ফার্স্ট শিডিউলে আছে সেগুলো এক্সেম্পটেড। এই জন্য আমরা বললাম প্রিভিয়াসলি যে ফার্স্ট শিডিউলের প্রথম তফসিলে যে গুডস এবং সার্ভিসগুলো ডিফাইন করা আছে সেগুলা একেবারেই অব্যাহতিপ্রাপ্ত, শর্তহীন অব্যাহতিপ্রাপ্ত, এবং ওখানে কোনো স্টেজ নাই, যে কোনো স্টেজেই অব্যাহতিপ্রাপ্ত। আর এখানে যেহেতু অব্যাহতি বলতে পিওরলি ফার্স্ট শিডিউলকে বোঝাইছে, এসআরওর যে অব্যাহতিটা আমরা দেখলাম এসআরওতে, ওইটা শর্তযুক্ত অব্যাহতি। কি শর্তযুক্ত অব্যাহতি? যে আপনাকে শর্ত মানতে হবে, যেমন ব্যাটের রেকর্ডস মেনটেন করতে হবে, আপনার ট্যাক্স ইনভয়েস ইস্যু করতে হবে অ্যাজ এক্সেম্পটেড হিসাবে, মান্থলি ব্যাটের রিটার্ন সাবমিট করতে হবে, এবং ব্যাটের রেকর্ডস প্রপারলি মেনটেন কমপ্লাই না করলে আপনাকে পেনাল্টি পে করতে হবে। সো এগুলো হলো শর্ত, কারণ ওখানে বলেই দেওয়া আছে যে আপনার অনুচ্ছেদ এত থেকে এত শর্ত সাপেক্ষে অব্যাহতিপ্রাপ্ত। যদি আমরা প্রথম পেজটি দেখি এসআরওর, ওখানে নিচেই বলা আছে যে এত হইতে অনুচ্ছেদ 3 ও 4 বর্ণিত শর্ত পূরণ সাপেক্ষে অব্যাহতিপ্রাপ্ত। তাহলে এখানে অনুচ্ছেদ 3 এবং 4 অনেকগুলা এই যে শর্ত দেওয়া আছে, এই শর্তগুলা রেকর্ডপত্র মেনটেন না মেনটেন করলে পেনাল্টি, এই সাপেক্ষে অব্যাহতি দেওয়া আছে। এই হলো ডিফারেন্স বিটুইন ফার্স্ট শিডিউল এন্ড এসআরও। সো ওখানে আরেকটা কথা কি বলছে, ফার্স্ট পয়েন্ট গেল, সেকেন্ডে বলছে কি যে করযোগ্য আমদানি এবং করযোগ্য সরবরাহের ক্ষেত্রে মূসকের হার হবে 15%। তার মানে ব্যাটের রেট স্ট্যান্ডার্ড হলো 15%। তারপর বলছে কি, তবে শর্ত থাকে যে সরকার জনস্বার্থে তৃতীয় তফসিলে সুনির্দিষ্টকৃত যে কোনো পণ্য বা সেবার ক্ষেত্রে হ্রাসকৃত মূসক হার কিংবা সুনির্দিষ্ট পরিমাণ কর নির্ধারণ করিতে পারিবে। বলছে কি যে আপনার যে কোনো পণ্য বা সেবার ক্ষেত্রে তৃতীয় তফসিলে রিডিউস রেট অথবা স্পেসিফিক ট্যাক্স রেট ডিটারমাইন করতে পারবে। আবার কন্ট্রারি বলা হয়েছে যে আরো শর্ত থাকে যে কোনো নিবন্ধিত ব্যক্তি তৃতীয় তফসিলে বর্ণিত হ্রাসকৃত মূসক হার কিংবা সুনির্দিষ্ট করের পরিবর্তে নির্ধারিত পদ্ধতিতে 15% হারে মূসক প্রদান করিতে পারিবে। তার মানে এটা বলছে, প্রথম বলছে যে আপনার rate of VAT is 15%, ফার্স্ট ভেরি ক্লিয়ার। দ্বিতীয় ক্ষেত্রে বলছে যে না, এর থেকে কম হতে পারে। যে কোন ক্ষেত্রে কম হবে? যেগুলা থার্ড শিডিউলে ডিফাইন করা আছে, কম হইতে পারে রেটটা, আবার ফিক্সড হইতে পারে। তাহলে কোথায় বলা আছে? তৃতীয় তফসিলে। কিন্তু ওইটার ক্ষেত্রে আবার বলে দেওয়া হয়েছে যে যেটা কম হবে, আপনি যদি ইচ্ছা করেন যে না আপনি ওই কম রেটে অথবা ফিক্সড যে অ্যামাউন্ট আছে সেই রেটে আপনি ব্যাট পে করবেন না, আপনি 15% করতে চান, দেন ইউ ক্যান পে। তার মানে ওই রিডিউস রেট অথবা ফিক্সড অ্যামাউন্ট যেটা আছে সেটা হলো অপশনাল। ইফ ইউ ওয়ান্ট টু সিলেক্ট দেন ইউ ক্যান ডু দিস। ক্লিয়ার? তো তৃতীয় তফসিলে তাহলে এখন দেখবো যে আমরা তৃতীয় তফসিলে কি আছে, কোনটার ক্ষেত্রে কি রিডিউস রেট আছে এবং কোনটার ক্ষেত্রে কি স্পেসিফিক ট্যাক্স অ্যামাউন্ট আছে। তাইলে আমরা এখন চলে যাব তৃতীয় তফসিলে। তাহলে তিনটা তফসিলের মধ্যে আমরা ফার্স্ট শিডিউল নিয়ে ডিসকাস করেছি। হ্যাঁ বলেন। আমি বুঝি না আপনার কথা, আপনার কথা আমার কাছে ক্লিয়ার না। হ্যালো, রিপিট করবেন না আমি কন্টিনিউ করব? আমি শেষ করি, হ্যাঁ আমি শেষ করি
একটা টপিক শেষ করলে হয়তো দেখা যাবে যে আপনার কোশ্চেনের সলিউশনটা পেয়ে যেতে পারেন, ঠিক আছে? সো একটু ওয়েট করেন, আমাকে শেষ করতে দেন। শেষ করার পরে যদি আপনার কোশ্চেনের সলিউশন না হয় আমাকে কোশ্চেন রেজ করেন, ঠিক আছে? সো এখন যদি আমরা ফার্স্ট শিডিউল, সেকেন্ড শিডিউল নিয়ে কিন্তু আমরা কোনো কথাবার্তা বলিনি, পরে কথা বলবো। ফার্স্ট শিডিউলে অনেকগুলো ইন্টারেস্টিং পয়েন্ট আছে। ফার্স্ট শিডিউলটা যদি দেখেন, এখানে অ্যাকচুয়ালি আপনার টেবিল আছে হলো 3টা, টেবিল 1, টেবিল 2, টেবিল 3, তারপরে আবার একটা টেবিল 4 আছে। টেবিল 1, টেবিল 2, টেবিল 3টাকে নিয়ে নেওয়া হয়েছে প্যারাগ্রাফ মানে অনুচ্ছেদ কয়ের আন্ডারে, আর টেবিল 4টাকে নিয়ে নেওয়া হয়েছে অনুচ্ছেদ 2 এর আন্ডারে। তারপরে আপনার অনুচ্ছেদ 3-এ আছে হলো আপনার ট্রেডিং এর ক্ষেত্রে আপনার ব্যাটের রেট কি হবে। ট্রেডার এই রেটটা চেঞ্জ হয়ে গেছে 9 জানুয়ারি, এটা আমরা সাবসিকুয়েন্টলি করবো, এটা আগের বইয়ের কপি, সেই জন্য রেটটা এখানে কিছু চেঞ্জ হয়েছে। এগুলো আমরা রেট কি চেঞ্জ হয়েছে এটা আমার প্রেজেন্টেশনে আমরা দেখবো। সো ওইটাতে আমি বেসিকটা ডিসকাস করে রেট চেঞ্জটা আমার প্রেজেন্টেশনে দেখবো, ঠিক আছে? টেবিল 3-তে আপনার ট্রেডারের ক্ষেত্রে ব্যাটারি রেট কি হবে সেটা ডিফাইন করা আছে, এবং কিছু কিছু ক্ষেত্রে ট্রেডারের ক্ষেত্রে ব্যাটারি রেটের ব্যতিক্রমী আছে, সেগুলোও এখানে ডিফাইন করা আছে। এটা হলো প্যারাগ্রাফ 3, অনুচ্ছেদ 3। এবং প্যারাগ্রাফ 4 যেটা, ওখানে আপনার পাইকারি ব্যবসায়ীর ক্ষেত্রে আপনার বিএটি রেট 1.5% এটা ডিফাইন করা আছে। এই হলো ওভারঅল থার্ড শিডিউল যেটা ফ্রেম করা আছে। তার মানে আমরা যদি থার্ড শিডিউলটা দেখি তাহলে আমরা দেখব যে এখানে 4টা আপনার প্যারাগ্রাফ আছে, 1, 2, 3, 4। 1, 2-তে হলো রেট, আপনার কার রেট সেটা আমি পরে দেখব। 3-তে হলো ট্রেডারের রেট, 4-এ হলো আপনার পাইকারি ব্যবসায়ী, যে ক্ষেত্রে কতিপয় পাইকারি ব্যবসায়ীর রেট। ওকে, সো এখন আমরা যদি টেবিল 1, টেবিল 2, টেবিল 3 দেখি তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবো টেবিল 1, টেবিল 2, টেবিল 3-তে আপনার টেবিল 1 এর রেট হলো 5%, এবং এই টেবিল 1টা আবার দুইটা ভাগে ভাগ করা, খণ্ড ক খণ্ড খ। খণ্ড ক হইল ফর গুডস, খণ্ড খ হইল ফর সার্ভিসেস। এইভাবে প্রত্যেকটা টেবিলকেই দুইটা ভাগে ভাগ করা, একটা গুডস একটা সার্ভিস। সো টেবিল 3টা যেটা আছে, একটাতে 5% হারে গুডস এবং সার্ভিসেস, একটাতে 7.5% হারে গুডস এবং সার্ভিসেস, আর একটাতে 10% হারে গুডস এবং সার্ভিসেস। আর টেবিল 4 যেটা, এটা হলো স্পেসিফিক ট্যাক্স অ্যামাউন্ট, যে ক্ষেত্রে আপনার একবারে স্পেসিফিক ফিক্স করা আছে। যেমন আমরা যদি দেখি আপনার পার মেট্রিক টন নিউজ প্রিন্টে ফিক্স করা আছে 1600 টাকা পার মেট্রিক টন। হ্যাঁ, তারপর আপনার যদি দেখি সুতা, কটন সুতা, ওখানে ফিক্স করা আছে পার কেজি 3 টাকা। সো এখানে হলো ফিক্সড। টেবিল 4 যেটা আপনার, ওখানে গুডস এবং সার্ভিসেস এর ক্ষেত্রে আপনার ফিক্স করা আছে। টেবিল 4-এ একটাই মাত্র সার্ভিস আছে, সেটা হলো সিম কার্ড বা ই সিম কার্ড সরবরাহকারী, যে আপনার প্রত্যেকটা সিম কার্ডের ক্ষেত্রে 300 টাকা ব্যাটারি অ্যামাউন্ট ফিক্স করা আছে, ডিটারমাইন করা আছে। আমরা অনেক সময় দেখি যে রাস্তায় দোকানে, ছোট দোকানে 50 টাকা, 100 টাকা, ইভেন আমরা অনেক ক্ষেত্রে হয়তো দেখি যে ফ্রি সিম পারচেস করতেছি, বাট প্রত্যেকটা সিমের ক্ষেত্রে আপনাকে স্পেসিফিক অ্যামাউন্টের ট্যাক্স ফিক্স করে দেওয়া আছে, ব্যাট। এই অ্যামাউন্টটা হলো 300 টাকা। আপনার ওখানে আপনি সিম কার্ড 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যে প্রাইজে আপনার বিক্রি করুক না কেন, প্রত্যেকটা সিম কার্ডের সেলসের এগেইনস্টে আপনার 300 টাকা কি করতে হয়, ব্যাট পে করতে হয়। সো এটা হলো আপনার, এই হলো টেবিল 4 স্পেসিফিক। এখন আমার একটা ফান্ডামেন্টাল কোশ্চেন, যে আমরা যখন সেকশন 15-এ দেখছি, ওখানে বলছে স্ট্যান্ডার্ড রেট অফ ব্যাট ইজ 15%, এবং আপনার কি করতে পারে, তৃতীয় তফসিলে রিডিউস রেট অথবা স্পেসিফিক ট্যাক্স অ্যামাউন্ট আপনি সিলেক্ট করতে পারেন, যদি আপনার এখানে প্রোডাক্ট যেটা বা অথবা গুডস অথবা সার্ভিস যেটা নিয়ে আপনি ডিল করতেছেন সেটা যদি থার্ড শিডিউলে থাকে। আবার রিভার্সলি বলা আছে যে আপনি থার্ড শিডিউলের রেট যেটা আছে সেটা অ্যাপ্লাই না করেও আপনি 15% রেট অ্যাপ্লাই করতে পারেন অ্যাজ পার সেকশন 15, দ্যাট ইজ ফাইন।
কিন্তু কথাটা হলো আমরা তো দেখছি যে আপনার স্টেজ ভাগ করা আছে, যেমন ম্যানুফ্যাকচারিং স্টেজ, ট্রেডার, ম্যানুফ্যাকচারার, ট্রেডার, গুডস ক্ষেত্রে বেসিক্যালি দুইটা পার্টি ভাগ করা, যে আইদার ম্যানুফ্যাকচারার অথবা ট্রেডার। সো এখানে এই টেবিলে আমি যদি দেখি এই থার্ড শিডিউলে, ওখানে সব জায়গায় বলা আছে যে দেখেন টেবিল 1, 2, 3-এ মূল্য সংযোজন কর স্থানীয় সরবরাহের ক্ষেত্রে, আপনার টেবিল 4-এর ক্ষেত্রে বলা আছে স্থানীয় সরবরাহের ক্ষেত্রে। তো আমি লোকালি ম্যানুফ্যাকচার করে যখন বিক্রি করব তখন এটা স্থানীয় সরবরাহ হচ্ছে, কারণ এটা এক্সপোর্ট হচ্ছে না বা ইম্পোর্ট হচ্ছে না। আবার আমি যখন বিং এ ট্রেডার আপনার পারচেজ ম্যানুফ্যাকচারার, যখন আমি ম্যানুফ্যাকচার করে সেল করব তখন স্থানীয় সরবরাহ পর্যায়ে হচ্ছে। আবার ম্যানুফ্যাকচারের কাছ থেকে যখন আমি গুডসটা পারচেজ করে আবার সেল করব তখনও কিন্তু স্থানীয় সরবরাহ পর্যায়ে হচ্ছে, কারণ আমি লোকালি আমি এটাকে সরবরাহ করতেছি। তো আমার একটা বেসিক কোশ্চেন টু অল অফ ইউ, যে এই যে স্থানীয় সরবরাহ পর্যায়ে বলছে, তাহলে এই যে এখানে রেট 5%, 7.5%, 10%, এটা কার জন্য অ্যাপ্লিকেবল? ম্যানুফ্যাকচারের জন্য নাকি ট্রেডারের জন্য নাকি দুজনের জন্য? এটা কি একটু বলতে পারবেন? এটা সবার জন্যই স্যার। সবার জন্য। কিভাবে বললেন ভাইয়া সবার জন্য? লজিকটা কি? এখানে লেখা আছে বিধায় এটা, নাকি অন্য কোনো লজিক আছে? এখানে লেখা আছে তো স্যার। এখানে লেখা আছে। আর কারোর এনিওয়ান? আপনারা আর কেউ কি আছেন তো নাকি? স্যার আসি আমি। জি স্যার, আছি স্যার। তাহলে বলেন, আর ওনার সাথে কি আপনারা সবাই একমত নাকি কারোর কোনো দ্বিমত আছে? আচ্ছা আচ্ছা, আপনি যে বললেন, হ্যাঁ, আপাত দৃষ্টিতে আমরা যদি এখানের ওয়ার্ডিংটা শুধু দেখি, যে কেবলমাত্র স্থানীয় সরবরাহের ক্ষেত্রে দেখলে আমরা বুঝতে পারবো যে এই রেটটা একজন ম্যানুফ্যাকচারার যদি সাপোজ ম্যানুফ্যাকচার করে, হ্যাঁ, আপনার এখানে যদি প্রোডাক্ট দেখি যে তরল দুধ থেকে গুঁড়া দুধ উৎপাদন, এটা হয়তো উৎপাদন বলে দেওয়া আছে, সেটা ঠিক আছে। পটেটো ফ্লেক্স যদি আমি ম্যানুফ্যাকচার করি 5%, এবং এই পটেটো ফ্লেক্সটা যদি আমি ম্যানুফ্যাকচার করার পর যখন সাপ্লাই দিয়ে দিলাম আমার ডিস্ট্রিবিউটর পারচেস করে বিক্রি করব, তখন সেও 5% ইউজ করে আপনার রেট অ্যাপ্লাই করবে, যদি আপনার কথার সাথে আমরা একমত হই। এবং আপনার অন্য 5% ছাড়াও যদি আমরা অন্য রেটগুলো দেখি, নিচে যেগুলো দেওয়া আছে যে 7.5%, 10%, হ্যাঁ, যেমন এখানে 7.5% মনে করেন এখানে যে রেট দেওয়া আছে, এখানে রেটটা আপনার ম্যানুফ্যাকচার করে, যেমন সেলফ কপি পেপার ম্যানুফ্যাকচারের ক্ষেত্রে 7.5, আবার এটা যখন ম্যানুফ্যাকচার করে এটা ট্রেডারের কাছে দিবে বিক্রি করার জন্য সাবসিকুয়েন্টলি, তার ক্ষেত্রে 7.5। সো অ্যাপারেন্টলি আমরা যদি উপরের ওয়ার্ডিং দেখি, যেহেতু ওখানে স্থানীয় সরবরাহ পর্যায়ে বলছে, তাইলে এটা ভেরি ক্লিয়ার যে এখানে অন্য কোনো দ্বিমত থাকা উচিত না। কিন্তু জি স্যার। কিন্তু আমরা যদি প্যারাগ্রাফ 3 দেখি, অনুচ্ছেদ 3, তাইলে আমাদের চিন্তা ভাবনাটা চেঞ্জ হয়ে যাবে। কিরকম? ওখানে বলছে দেখেন, বলছে অনুচ্ছেদ 1-এ যাহা কিছুই থাকুক না কেন, স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে সকল পণ্যের সরবরাহের ক্ষেত্রে মূসকের হার হবে 5%, যেটা এখন 7.5%। আমি আগেই বলছি রেটগুলো চেঞ্জ হয়েছে 9 জুন, আপনার 9 জানুয়ারি আমরা সাবসিকুয়েন্টলি ডিসকাস করব। সো ওখানে বলছে কি, অনুচ্ছেদ 1-এ যাহা কিছুই থাকুক না কেন আপনার স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে সকল পণ্যের সরবরাহের ক্ষেত্রে মূসকের হার হবে 5%, যেটা এখন হয়ে গেছে 7.5%। তো তার মানে এটা দ্বারা কি বোঝায়? তার মানে বোঝায় আপনার টেবিল 1, 2, 3 যেগুলা 5, 7.5, 10% এই রেটগুলা ট্রেডারের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না। তাহলে কার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল? ট্রেডার বাদ দিলে আর থাকে কে গুডসের ক্ষেত্রে? ম্যানুফ্যাকচারার। ম্যানুফ্যাকচারার। তাইলে ম্যানুফ্যাকচারের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। তাইলে আমরা শুধু উপরের পয়েন্টগুলো পড়লেই হবে না, উপরের পয়েন্টগুলা অনুচ্ছেদ 1, অনুচ্ছেদ 2 পড়লে ইউ আর রাইট। বাট আমরা যখন অনুচ্ছেদ 3-এ যাব, তখন ওখানে বলছে যে এই যে রেটগুলো আছে এখানে, এই রিডিউস রেট ফর গুডস, এগুলো অ্যাপ্লিকেবল ফর ম্যানুফ্যাকচারার, আর ট্রেডারের ক্ষেত্রে হলো 7.5%। কিন্তু ইন্টারেস্টিংলি হলো দেখেন, এখানে অনুচ্ছেদ 1 কে বলছে, অনুচ্ছেদ 2 কে বলে নাই। তাহলে অনুচ্ছেদ 2 টাকার, অনুচ্ছেদ 2টা হলো গিয়ে স্পেসিফিক যেগুলোর ক্ষেত্রে রেট ফিক্স করা আছে। যেমন আমরা দেখলাম 1 মেট্রিক টন নিউজপ্রিন্টের ক্ষেত্রে 1600 টাকা। সো টেবিল এইটার 4-এ স্যার। ক্ষেত্রে কিন্তু
এইটার ক্ষেত্রে এই যে টেবিল 4 এর ক্ষেত্রে কিন্তু তাহলে কি হইলো, এইটা অ্যাপ্লিকেবল ফর অল। তার মানে ম্যানুফ্যাকচার করে যখন বিক্রি করবে, সাপ্লাই দিবে, তখন 1600 টাকা পার মেট্রিক টন আপনাকে ভ্যাট পে করবে। আবার যখন তার এই ম্যানুফ্যাকচার থেকে পারচেস করে যখন ট্রেডার আপনার এই গুডসটা সাপ্লাই দিবে, তখন আপনার কি হবে, আবার ট্রেডারকেও একই রেট অ্যাপ্লাই করতে হবে, কারণ ওখানে আর ট্রেডারের জন্য আলাদা করে কোনো রেট প্রেসক্রাইব করা হয় নাই। ক্লিয়ার? এটা 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 আরেকবার বলুন। এটা হলো এটা যে আপনি যদি নিচে দেখেন, নিচে তো শুধু বলছে যে অনুচ্ছেদ 1-এ যাই থাকুক না কেন, ট্রেডারের ক্ষেত্রে এই যে অনুচ্ছেদ 1-এ যাই থাকুক না কেন, স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে সকল পণ্যের সরবরাহের ক্ষেত্রে মূসকের হার হবে 7.5%, যেটা 5 আপনার আগে ছিল। তাহলে এটা কি অনুচ্ছেদ 1-এর ক্ষেত্রে? তার মানে অনুচ্ছেদ 1-এ কি আছে, 3টা রেট আছে, 5, 7.5, 10%। এবং তাহলে 10%। ওই রেটগুলা, ওই 3টা রেট যেগুলো আছে গুডসের ক্ষেত্রে, ওইগুলা অনলি অ্যাপ্লিকেবল ফর ম্যানুফ্যাকচারার। স্থানীয় পর্যায়ে কারণ এখানে বলছে manufacturer, ট্রেডারদের ক্ষেত্রে অন্য রেট। কিন্তু এখানে তো আর অনুচ্ছেদ 2 বলে নাই। অনুচ্ছেদ 2 হ্যাঁ, এর বলেন। আন্ডারে কি আছে? অনুচ্ছেদ 2 এর আন্ডারে আছে ফিক্সড অ্যামাউন্ট গুলা। তাহলে যেহেতু হ্যাঁ, অনুচ্ছেদ টেবিল 2 4 টেবিল 4 টেবিল 4, হ্যাঁ, অনুচ্ছেদ 2 এর আন্ডার 2টা যেহেতু এখানে আনে নাই, তাহলে টেবিল 4 যেগুলো ফিক্সড অ্যামাউন্ট, এগুলো অ্যাপ্লিকেবল ম্যানুফ্যাকচারের ক্ষেত্রেও, আবার ট্রেডারের ক্ষেত্রেও, সবার ক্ষেত্রেই। সবার ক্ষেত্রে। ওকে স্যার। ওকে, জি স্যার। সো এখন এখানে যে রেট আছে, এই এখানকার অনেকগুলা রেটই, নট অনলি আপনার ট্রেডারের ক্ষেত্রে রেট, এখানে অনেক রেটই আপনারা জানেন যে লাস্ট 9 তারিখে এই বছর, মানে এই বছর 9 জুন আপনার অনেক চেঞ্জ আসছে, 22 জুন আবার অনেক রিভার্স হয়েছে। সো এক্সাক্ট রেট কোনটা, এইটা আমরা আমাদের প্রেজেন্টেশনে যে পিপিটিতে আছে সেটাতে আমরা দেখব। ওকে, তাহলে এখানে টেবিল 1 গেল, সরি, অনুচ্ছেদ 1 গেল, অনুচ্ছেদ 2 গেল, অনুচ্ছেদ 3 গেল, অনুচ্ছেদ 4-এ কি আছে, অনুচ্ছেদ 3টা তাহলে দেখি কি বলছে। অনুচ্ছেদ 3-তে বলছে আপনার ট্রেডারের ক্ষেত্রে হলো আপনার কত, 7.5। তারপরে আপনার বলা হয়েছে যে আপনার স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ওষুধের ক্ষেত্রে 2.4, এটা একটু চেঞ্জ হয়েছিল, এটা আবার 22 তারিখে রিভার্স হয়ে গেছে। আপনার ডিজেল, কেরোসিন, অকটেন, পেট্রোল, ফাইন্যান্স, এলপিজির ক্ষেত্রে আপনার 2%, এখান থেকে এলপিজিটাকে আলাদা করে নেওয়া হয়েছে, এটা আমরা সাবসিকুয়েন্টলি ডিসকাস করব। তারপরে আপনার ভূমি উন্নয়ন সংস্থা, আপনার ভবন নির্মাণ সংস্থা, এদের ক্ষেত্রে এখানে যে যে রেট আছে দেওয়া আছে। তারপর ব্যবসায়ী কার একটা ডেফিনেশন দেওয়া আছে। সো এটা নিয়ে আমরা ফার্স্ট ক্লাসে ডিসকাস করছিলাম। এখানে ব্যবসায়ী বলতে বোঝাইছে যে আপনি বলছে ব্যবসায়ী বলতে এমন ব্যক্তিকে বুঝাইবে যিনি তৎকর্তৃক আমদানিকৃত, ক্রয়কৃত, অর্জিত বা অন্য কোনোভাবে সংগৃহীত পণ্যের কোনরূপ আকৃতি, প্রকৃতি, বৈশিষ্ট্য বা গুণগত পরিবর্তন না করিয়া পণ্যের বিনিময়ে অন্য কোনো ব্যক্তির নিকট বিক্রয় বা অন্যবিধভাবে হস্তান্তর করেন। সো এটা হলো পারচেস করে লোকালি বিক্রি করা, অথবা ইম্পোর্ট করে উইদাউট মেইনলি ট্রেডার স্যার, নীতি, সেটা ট্রেডারের ডেফিনেশনটা এখানে দেওয়া আছে। মেইনলি ট্রেডার। জি স্যার। হ্যাঁ, আর পাইকারি ব্যবসায়ীর ক্ষেত্রে এখানে নির্ধারিত শর্ত ও পদ্ধতি পালন সাপেক্ষে বলা হয়েছে পাইকারি ব্যবসায়ীর ক্ষেত্রে মূসকের হার হবে 1.5%। সো নির্ধারিত হার এবং শর্তগুলা কি, সেগুলো আমরা প্রেজেন্টেশন থেকে ডিসকাস করব। তাহলে দিস এটা ইজ, কি অন্য কোনো জায়গায় আছে স্যার, যে নির্ধারিত আছে শর্তগুলো? আছে 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 আমরা ডিসকাস করব। দিস ইজ ফর ওকে থার্ড শিডিউল, এটার জন্য একটা জেনারেল অর্ডার আছে, ঠিক আছে? ওকে স্যার। সো স্যার তাইলে আমার একটা প্রশ্ন ছিল স্যার। বলেন। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে, আমরা যে সল্ট দেখলাম, সল্ট এইটা হ্যাঁ, হচ্ছে কোনো আমদানি পর্যায়ে আমার ভ্যাট নেই, তারপরে হচ্ছে ম্যানুফ্যাকচারিং পর্যায়ে ভ্যাট নেই, শুধুমাত্র ডিস্ট্রিবিউটর বা ডিলার। আমদানি পর্যায়ে ব্যাট নাই সেটা তো মনে হয় আমি বলি নেই। আমদানি পর্যায়ে তো এটার ব্যাট আছে। ওখানে যদি আমরা দেখি আচ্ছা, আমদানি পর্যায়ে থাকলে স্যার আমদানি পর্যায়ে এই আমরা যে ভ্যাট দিব। সল্টে আমদানি পর্যায়ে ব্যাট আছে, কারণ এখানে কোথাও ওটা নাই, শুধু আছে ম্যানুফ্যাকচারিং স্টেজে। হ্যাঁ, সেটাই বললাম স্যার, ম্যানুফ্যাকচারিং স্টেজে শুধু ভ্যাট আছে। চল, হ্যাঁ, বলেন, কোশ্চেন বলেন। সল্ট ছাড়া আমার প্রশ্নটা হচ্ছে, ডিস্ট্রিবিউটর যখন সেল করবে, সেই ডিস্ট্রিবিউটর কি কোনো ভ্যাট দিতে হবে স্যার? এখানে তো ডিস্ট্রিবিউটর হ্যাঁ, বলতে কারণ ডিস্ট্রিবিউটর ব্যাট দিতে হবে না কেন? কারণ ডিস্ট্রিবিউটর কি, ডিস্ট্রিবিউটর কে, ডিস্ট্রিবিউটরের সংজ্ঞা কি? একজন ট্রেডার। ট্রেডার স্যার, এটা হচ্ছে তাহলে আউট অফ দ্য কোম্পানি। ট্রেডার কোম্পানি হোক আর যেটাই হোক, কোম্পানি, ব্যক্তি, এটা নিয়ে ব্যাটের আইন চিন্তা করে না। ব্যাটের আইন চিন্তা করে আপনি
কি আপনি ম্যানুফ্যাকচারার বা সার্ভিস প্রোভাইডার বা ট্রেডার কিনা। এরপরে আপনি ট্রেডার যে ব্যক্তি মানে প্রোপাইটর পার্টনারশিপ, ওইটা কোনো ফ্যাক্ট না মানে আপনার অ্যাপ্লিকেবিলিটি অফ ব্যাটারির ক্ষেত্রে। সো এখানে ট্রেডিং এ দেখেন, ট্রেডিং এ নাই, টেবিল 5-এ নাই। সো ট্রেডিং ব্যবসায়ী পর্যায়ে নাই, ব্যবসায়ী পর্যায়ে নাই যেহেতু তাহলে ট্রেডারকে কি করতে হবে, মানে ডিস্ট্রিবিউটর কি করতে হবে, ডিস্ট্রিবিউটরকে ব্যাট পে করতে হবে। এই তখন কি জন্য করতে হবে স্যার বুঝলি? এই জন্য আপনি দেখবেন যারা লবণ ম্যানুফ্যাকচার করে তারা ডিপোতে লবণটা নর্মালি নেয় না, ফ্যাক্টরি থেকে সরাসরি আপনার ডিস্ট্রিবিউটর বা তার ডিলারদেরকে সাপ্লাই দিয়ে দেয়। ডিস্ট্রিবিউটর স্যার ভ্যাটটা কিভাবে দেবে তখন তাহলে স্যার? ডিস্ট্রিবিউটর ব্যাটটা তার সে যে সেল করবে তার সেলিং প্রাইসের উপর দিবে, ওকে স্যার। টোটাল উপরে, মানে টোটাল উপরে। না সে তো স্যার কোম্পানি থেকে একটা ডিপি রেটে কিনতেছে। কিনুক, যে রেটে কিনুক না কেন, সেটা কিনার উপর তো আর অ্যাপ্লিকেবিলিটি হচ্ছে না তার ব্যাট যখন হ্যাঁ, তার ভ্যাট তো আপনি বিক্রির দিবেন উপরে। বিক্রির উপরে, তো আর বিক্রির যে প্রাইস সেই প্রাইসের উপর অ্যাপ্লিকেবল হবে। এখন কোশ্চেন আছে যে আমি বিং এ ডিস্ট্রিবিউটর, আমার কাছে দুইটা অপশন আছে, আমি 7.5% ট্রেডার হিসেবে ব্যাট দিতে পারি অথবা 15% দিতে পারি, আমি কোনটাতে যাব, 15-তে যাব নাকি না আপনি রাইট 7.5-এ স্যার, যাব, সেইটা ডিফারেন্ট রাইট। ইস্যু। হ্যাঁ, সেটা ডিফারেন্ট ইস্যু, সেটা অ্যানালাইসিস করে দেখবে যে তার দুইটার কোনটাতে গেলে তার সবচেয়ে মোস্ট আপনার বেনিফিটটা সে এনজয় করতে পারে, সেটাতে সে যাবে। কিন্তু আদারওয়াইজ ব্যাটটা তো পে করতে হবে তার সেলিং প্রাইসের উপরেই। হ্যাঁ সেটা তো এখন হচ্ছে স্যার 7.5 না 15, এইটা ডিটারমিনেশনের জন্য কোনো কৌশল আছে স্যার? কৌশল আছে, এটা আমরা সাবসিকুয়েন্টলি ডিসকাস করব স্টেপ বাই স্টেপ, ওকে স্যার, ওকে স্যার, ওকে স্যার। স্টেপ বাই স্টেপ। ঠিক আছে। তাহলে আমার ফার্স্টের যে রেট আপনার 15, 5 অথবা 7.5, 10 অথবা আপনার স্পেসিফিক ট্যাক্স ফিক্সড অ্যামাউন্ট, এইগুলো নিয়ে আমাদের ডিসকাশন ক্লিয়ার। ওকে, এখন আপনার একটা কমন পয়েন্ট, ওই যেটা আমরা বলছিলাম যে আপনার 9 তারিখে আপনার রেট চেঞ্জ হয়েছে। সো আপনারা যদি দেখেন ওই যে ট্রেডারের যে রেট, ট্রেডারের আপনার অনুচ্ছেদ 3-এ যে রেট, ওখানে অনেকগুলা রেট আছে, রাইট? একটা আছে ট্রেডারের ক্ষেত্রে রেট কত, আর একটা ছিল ওষুধের ক্ষেত্রে, আপনার পেট্রোলিয়াম নেচারের ক্ষেত্রে কি আছে, সেগুলো সব আপনার এখানে এই রেটে ছিল, অনুচ্ছেদ 3-এ ছিল। সো অনুচ্ছেদ 3-এ আপনার দেখেন ইয়েলো মার্ক করা আছে 7.5% আমরা এখানে বলতেছি। এটা চেঞ্জ হয়েছে আপনার 9 তারিখ থেকে, 9 জানুয়ারি 2025 থেকে একটা অর্ডিন্যান্সের মাধ্যমে, ভ্যাট অ্যান্ড এসডি অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2025 এর মাধ্যমে। এটা প্রিভিয়াসলি ছিল 5%। আর আপনার মেডিসিনের ক্ষেত্রে যদি আপনারা দেখেন, এই মেডিসিনের ক্ষেত্রে আপনার এটা চেঞ্জ হয়ে গেছিল আপনার 2%, আপনার 3%, আপনার এটা আবার সাবসিকুয়েন্টলি এটা চেঞ্জ হয়ে গেছে। সো আপনার এটা ফার্স্টলি 3% দেওয়া আছে, কারণ এই 3%টা আপনারা যদি যে চেঞ্জটা হয়েছে যে ভ্যাট অ্যান্ড সাপ্লিমেন্টারি ডিউটি অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স, ওখানে আপনি 3%ই পাবেন। সো এই জন্য আপনার ওখানে এটা 3% রয়ে গেছে, কিন্তু পরবর্তীতে এটাকে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। সো এটাকে আর ওখানে আপনার চেঞ্জ দেখানো হয় নাই। তো কারণ কেন চেঞ্জ দেখানো হয়নি, কারণ এখানে চেঞ্জ হওয়ার কোনো কিছু নাই, এটাকে আরেকটা এসআরওর মাধ্যমে আপনার চেঞ্জ করা হয়েছে। তো সেই জন্য আপনার ওই যে এখানে এসআরওটা দেওয়া আছে যে এটা আপনার 3%টা আপনার 2.4 থেকে 3% হয়ে গেছে, এবং এটাকে এক্সেমশন দেওয়া হয়েছে 2.4%-এর উপরে, যেটা সেপারেট এসআরও। তো আপনারা যদি বই দেখেন, মানে এখন যদি অ্যামেন্ডমেন্ট করা বইটা দেখেন, তাহলে বইয়ে কিন্তু এই জায়গাতে আপনার এখানে মেডিসিনের ক্ষেত্রে পার্টিকুলারলি 3%ই থাকবে, কারণ এই 3 এর উপরে যেটা 2.4 এর উপরে যেটা, এটাকে সেপারেটলি একটা এক্সেমশন দেওয়া হয়েছে থ্রু এসআরও। সো এটা আমরা এখানে বলছি যে রেট অফ ভ্যাট above 2.4% has been given exemption on supply of medicine at local trading stage, এবং এটাকে এখানে প্রেসক্রাইব করা আছে যে কখন কিভাবে দেওয়া হয়েছে। দেন আপনার
5 থেকে 15 এর অনেকগুলা রেট চেঞ্জ হয়েছে, এগুলো অ্যাকচুয়ালি আমি এখানে ডিসকাশনে কোনো কিছু নাই, আমরা ডকুমেন্টস আমি এগুলো শেয়ার করলে আপনারা পেয়ে যাবেন। সো এগুলাতে আপনার ডিসকাশনে কিছু নাই। এবং এখানে দেখেন আমি বলছিলাম যে ডিজেল, কেরোসিন, অকটেন, পেট্রোল এবং ফার্নেস অয়েল, ওখানে আপনার আগের যদি আমরা ফার্স্ট শিডিউলটা দেখি, এখানে এলপিজি ছিল, এটাকে আলাদা করে দেওয়া হয়েছে এবং এলপিজির ক্ষেত্রে আলাদা করে এক্সেমশন দেওয়া হয়েছে। সো এলপিজির ক্ষেত্রে আলাদা করে আপনার এক্সেমশন দেওয়া হয়েছে, কারণ আমরা যদি যে টেবিল দেখি এলপিজির ক্ষেত্রে ওখান থেকে এটা আগে 5% এটা উইথড্র করে দেওয়া হয়েছে, পরবর্তীতে এটাকে আপনার এক্সেমশন দিয়ে আপনার একটা এসআরওসি করা হয়েছে। সো এই রেট চেঞ্জের যেগুলো আছে সেগুলো আমরা অ্যাকচুয়ালি এখানে ডিসকাশনের কোনো কিছু নাই, এগুলো আমি আপনাদেরকে দিয়ে দিলে আমরা পর আপনার অ্যাপ্লিকেবিলিটি পারপাসে দেখতে পারবেন। আর পরীক্ষায় তো এইভাবে রেট নিয়ে কোনো ডিসকাশন মানে রেট আসেই না। তো এখন আরেকটা যেটা পয়েন্ট ছিল যে 4 আপনার প্যারাগ্রাফ 4% যেটা আপনার 1.5% যেই ব্যাটের রেট ফর কতিপয় পাইকারি ব্যবসায়ীর ক্ষেত্রে। সো এটার জন্য একটা জেনারেল অর্ডার আছে 2022 সালের জেনারেল অর্ডার 3। সো ওখানে আপনার হু আর দ্য হোলসেলার ট্রেডার যেহেতু ওখানে বলছে পাইকারি ব্যবসায়ী, তাহলে পাইকারি ব্যবসায়ী কারা তার একটা সংজ্ঞা দেওয়া আছে, এবং পাইকারি ব্যবসায়ী কতটুকু পর্যন্ত আপনার রিটেল সেল করতে পারবে সেইটার একটা লিমিটেশনস ওখানে দেওয়া আছে। এবং এই যে পাইকারি ব্যবসায়ী হবে, এখন আমি ইচ্ছা করলে পাইকারি ব্যবসায়ী হয়ে যাব, তাহলে তো আমি ব্যাটারি রেট কম পাবো, তাহলে এটা অটোমেটিক না, এটা আপনাকে কি করতে হবে, আপনাকে ব্যাট অথরিটিকে অ্যাপ্লিকেশনস করে আপনার স্পেসিফিক ফরম্যাটের বেসিসে মানে একটা সার্টিফিকেশন নিতে হবে। এবং যখন সার্টিফিকেশন নেওয়া হবে, নর্মালি একজন ট্রেডার যে ব্যাটারি রেকর্ডস মেনটেন করে, আপনার এই হোলসেল ট্রেডারও একই ব্যাটের রেকর্ডস মেনটেন করবে, কিন্তু পয়েন্টটা হলো ওখানে যে ব্যাটের রেকর্ডসগুলো সিম্পলিফাইড, মানে ওই স্পেসিফিক করে তাদের জন্য আরো কাস্টমাইজ করে সিম্পলিফাইড রেকর্ডস আপনার ইন্ট্রোডিউস করা হয়েছে। তাহলে ফার্স্টলি আমরা দেখি যে হু আর দ্য হোলসেল ট্রেডার, যেহেতু ওখানে বলা আছে কতিপয় পাইকারি আপনার বিক্রেতার ক্ষেত্রে, ব্যবসায়ীর ক্ষেত্রে, পাইকারি ব্যবসায়ীর ক্ষেত্রে, সরি ওয়ার্ডটা। তো ওখানে বলছে হোলসেলার ইজ সাচ ট্রেডার who sells the same type limited variety of goods in a single challan to the retailer or wholesaler at a large amount, and the place at which it is traded is known as wholesale market. So আমরা যদি এটা রিলেটেড জেনারেল অর্ডার যেটা আছে সেটাতে আমরা যাই, তাহলে এই জেনারেল অর্ডার 3 আপনার যদি দেখি, ওখানে আপনার যে ডেফিনেশন আমরা যেটা বললাম সেটাকে যদি এখানে আমরা বাংলায় দেখি, ওখানে বলা হয়েছে পাইকারি ব্যবসায়ী অর্থ উক্ত ব্যবসায়ী যিনি একই প্রকৃতির সীমিত ধরনের পণ্য এক চালানে বেশি পরিমাণে খুচরা বিক্রেতা বা অন্য কোনো পাইকারি ব্যবসার নিকট বিক্রয় করেন, এবং যার অবস্থান হবে পাইকারি মার্কেট হিসাবে পরিচিত কোনো স্থান, তবে উক্তরূপ বিক্রয়ের পাশাপাশি চূড়ান্ত ভোক্তার নিকট স্বল্প পরিমাণে খুচরা বিক্রয় করিলেও তিনি পাইকারি ব্যবসায়ী হিসেবে বিবেচিত হইবে। তার মানে আমরা যদি ওল্ড ঢাকার দিকে যাই, ওখানে আমরা অনেক পাইকারি ব্যবসায়ীর দোকান পাই, রাইট? সো ওখানে এরকম পাইকারি ব্যবসায়ীর দোকানে যারা আপনার লার্জ কোয়ান্টিটি বিক্রি করে এনাদার পাইকারি ব্যবসায়ীকে অথবা খুচরা ব্যবসায়ীকে একটা সেম টাইম তারা অল্প পরিমাণে চূড়ান্ত ভোক্তার নিকট বিক্রি করে, তাহলে তাদেরকে বলা হয় পাইকারি ব্যবসায়ী। তাহলে এখানে যে বলছে অল্প পরিমাণ, স্বল্প পরিমাণে, তাহলে এটার একটা লিমিট দেওয়া আছে। এটার লিমিট কি দেওয়া আছে? এটা বলা আছে যে আপনার পার্সেন্টেজ অফ রিটেল সেল আপনার টোটাল সেলের 20% একটা ট্যাক্স পিরিয়ডে এক্সিড করতে পারবে না। তার মানে 80% আপনার স্ট্রেট পাইকারি, আর ম্যাক্সিমাম 20% সেলস হবে ট্যাক্স পিরিয়ড, একটা ট্যাক্স পিরিয়ডে 20% পর্যন্ত আপনি রিটেল সেলস হিসেবে করতে পারবে, তখন তাকে হোলসেলার ট্রেডার হিসেবে ট্রিট করা হবে। হোলসেলার ট্রেডার হিসেবে ট্রিট করা হলে দেন 1.5% হারে যে ব্যাটের রেট আছে সেটা অ্যাপ্লাই করতে পারবে। কন্ডিশনস কি? এই হোলসেল ট্রেডারের ক্ষেত্রে ব্যবসায়িক কনসেপ্টটা কিন্তু অল কেসে অ্যাপ্লিকেবল না।
এখানে কন্ডিশনসে বলা আছে অ্যাপ্লিকেবল ফর হোলসেল সেলিং অফ ক্লথস ইনক্লুডিং শাড়ি, লুঙ্গি, থ্রি পিস এটসেট্রা এন্ড পেপার রিলেটেড গুডস। শুধুমাত্র এই ধরনের ক্ষেত্রেই আপনার অ্যাপ্লিকেবল। সো এখানে ক্লিয়ারলি বলা আছে যে প্রযোজ্যতা কার ক্ষেত্রে প্রযোজ্য হবে। এখানে 3টা কন্ডিশন দেওয়া আছে। বলছে এই বিধিমালা নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে পাইকারি ব্যবসার ক্ষেত্রে প্রযোজ্য হইবে, যথা কাপড় মানে ব্র্যাকেটে বলে দেওয়া আছে শাড়ি, লুঙ্গি, থ্রি পিস ইত্যাদি সহ ও কাগজ জাতীয় পণ্যের পাইকারি বিক্রির ক্ষেত্রে প্রযোজ্য হবে। তার মানে শুধুমাত্র এই গুডস গুলোর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে এই 1.5%, অন্য কোনো ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হওয়ার সুযোগ নেই 0.1। 0.2 আগেই বলছিলাম যে 20% বেশি বিক্রি করতে পারবে না। এখানে বলা আছে মানে খুচরা বিক্রি করতে পারবে না। প্রতি কর মেয়াদে খুচরা বিক্রির পরিমাণ মোট বিক্রিত পণ্যের 20% বেশি হইবে না। এবং এটাও বলছিলাম যে ইট ইজ নট অটোমেটিক, আপনাকে আগে রিকগনিশন নিতে হবে, দেন ইউ ক্যান এবল টু ডু দিস। এখানে বলছে সংশ্লিষ্ট কমিশনের অনুমোদনের ভিত্তিতে বিভাগীয় কর্মকর্তার নিকট হতে পরিশিষ্ট খ অনুযায়ী পাইকারি ব্যবসায়ী হিসেবে প্রত্যয়নপত্র গ্রহণ করিতে হইবে। তার মানে এটা গ্রহণ করলে দেন আপনাকে বলতে পারেন যে ইউ আর দা আপনার হোলসেল ট্রেডার মানে পাইকারি ব্যবসায়ী। সো এই ক্ষেত্রে রেট ইজ 1.5, সেটা আমরা যেটা দেখলাম। এবং এখানে যে ডকুমেন্টস গুলা আছে মানে রেকর্ডস গুলা আছে, আমি আগেই বলছি রেকর্ডস গুলো সিম্পলিফাইড। আমরা নর্মালি ব্যাটের ক্ষেত্রে ট্যাক্স ইনভয়েস ইস্যু করি কি 6.3, এখানেও 6.3 আছে, এটাকে মূসক 6.3 ক বলা হয়েছে সিম্পলিফাইড ভার্সনে। এই জেনারেল অর্ডারে ডিফাইন করা আছে। এবং ব্যাটের রেকর্ড যেটা মেনটেন করে, আমরা জানি যে ট্রেডাররা যারা গুডস পারচেস করে এবং সেল করে তাদের ক্ষেত্রে পারচেজ এবং সেল কম্বাইন্ডলি 6.2.1 ব্যাটের রেকর্ডস মেনটেন করতে হয়। সো তারাও যেহেতু ট্রেডার, তাদের জন্য একটা সিম্পলিফাইড ভার্সন এই জেনারেল অর্ডারে করা আছে এর যে পরিশিষ্ট ক হিসেবে 6.2.1 এর ক। এবং আমরা রিটার্ন ইজ অলসো সিম্পলিফাইড। আপনি যদি রিটার্নের অনলাইন অপশনে যান, ওখানে যদি আপনি এই অপশনে যান 1.5 এর সিলেক্ট করেন, তাহলে দেখা যাবে যে রিটার্নটা একবারে ছোট হয়ে যায়। সো আপনার মাস শেষে রিটার্নটা সাবমিট করতে হয় 9.1 এ, বাট দিস ইজ অলসো সিম্পলিফাইড ভার্সন। সো দিস ইজ দ্য প্রভিশনস রিলেটেড উইথ আপনার হোলসেল আপনার ট্রেডার, যাদের ক্ষেত্রে আপনার 1.5% হারে আপনার ব্যাট অ্যাপ্লিকেবল হয়। তাইলে থার্ড শিডিউলের 4টা আপনার প্যারাগ্রাফ আছে। 1 হলো ফর 5, 7.5, 10%, প্যারাগ্রাফ 2 হলো ফর স্পেসিফিক ট্যাক্স অ্যামাউন্ট, প্যারাগ্রাফ 3 হলো ফর ট্রেডার, মেডিসিন সাপ্লায়ার, পেট্রোলিয়াম নেচার গুডস, ওয়েল এবং আদার সার্ভিসেসের ক্ষেত্রে আপনার প্যারাগ্রাফ 3, এবং প্যারাগ্রাফ 4 ইজ ফর আপনার হোলসেল ট্রেডার। এই হলো অ্যাজ এ হোল যত ধরনের সেলস হবে আউটপুটের ক্ষেত্রে আপনার রেট। সো এই আউটপুটের ক্ষেত্রে রেট, এর বাইরে আর কোনো রেট নাই। আপনাদের যদি কোনো পার্টিকুলার এখন কোশ্চেন থাকে আপনারা রেজ করতে পারেন অ্যাজ টু রেট। তবে এখানে বলে রাখি এই রেটের মধ্যে কিন্তু জিরো নাই। জিরো আমরা সাবসিকুয়েন্টলি ডিসকাস করব। জিরো নিয়ে আমরা ডিসকাস করি নাই, কারণ জিরোর ক্ষেত্রে আবার অন্য ধরনের প্যাটার্ন। সো অ্যাকসেপ্ট জিরো, অন্য যে রেট আছে সেই রেটের আপনার আউটপুটের রেটের টোটাল ডিসকাশন এখানে। এনি কোশ্চেন? কোনো কোশ্চেন নেই? ভালো কথা, বুঝলে ভালো কথা। এখন আপনাদেরকে একটা ছোট কোশ্চেন করি। আপনারা তো ভিডিএস সম্পর্কে সবাই জানেন, রাইট? বিডিএস নিয়ে কার তো কোনো কোশ্চেন নেই, মানে বিডিএস নিয়ে তো সবাই জানেন, রাইট? ইয়েস স্যার। ওকে, তো আপনাদেরকে আমি 2টা জিনিস দেখাই। যে এখানে দেখেন বিডিএস এর যে লিস্টটা, মানে আপনারা যদি বিডিএস এর এসআরওটা দেখেন, সো ওখানে যে লিস্টটা 43টা সার্ভিসের লিস্ট আছে, ওই 43টা সার্ভিসের লিস্টের 43তম সার্ভিসটা হলো ক্রেডিট রেটিং এজেন্সি। যদি দেখেন ওই যে ডিডাকশনের যে লিস্ট, ওই লিস্টের 43তম সার্ভিসটা হলো ক্রেডিট রেটিং এজেন্সি। এবং এই ক্রেডিট রেটিং এজেন্সির ক্ষেত্রে ওখানে দেখবেন যে হারে উৎসে মূসক কর্তনের হার যেটা আপনার অ্যাপ্লাই করা আছে সেটা হলো 7.5%, 7.5%, ঠিক আছে?
তো আমার আবার তাহলে এই 7.5% রেট হলে কোথায় থেকে আসবে? আমরা জানি যে থার্ড শিডিউল ছাড়া তো রিডিউস রেটের কোনো অপশন নাই, রাইট? সো আমরা আবার থার্ড শিডিউলের 7.5% যেই আপনার টেবিল 2 ওখানে আমরা যাই। যদি যাই তাহলে আমরা দেখবো এই যে টেবিল 2 তে 7.5% এর রেট ফার্স্টে হলো গুডস এর ক্ষেত্রে, সেকেন্ড হলো আপনার এই সার্ভিসেস এর ক্ষেত্রে 7.5। এখন এই 7.5 এর সার্ভিসেস এর ক্ষেত্রে যদি দেখেন আপনার এখানে এখানে ক্রেডিট রেটিং এজেন্সি নাই, ক্রেডিট রেটিং এজেন্সি নাই এই যে শেষ। তাহলে আমার কোশ্চেনটা হলো ওই 43তম যে সার্ভিসের লিস্ট ডিডাকশনে ওখানে যে ক্রেডিট রেটিং 7.5% রেট আছে এটা কোথায় থেকে আসছে? বলতে পারবেন কোথায় থেকে আসছে? জি স্যার। বলেন। প্রথমে আপনি যখন টেবিল 1 2 3 4 যেটা দেখাইছিলেন স্যার, ওখানে তো নাই দেখলাম, ওখানে আমরা এটা টেবিল, না স্যার, হ্যাঁ 1 2 3 আমরা যদি শিডিউল না যাই স্যার, এই সেকশন যে টেবিল 15 তে, যে 3 সেকশন টেবিল 15 তে স্যার। টেবিল 2 তে এই যে টেবিল 2 তে তো 7.5%, এখানে আমরা দেখলাম যে এখানে নাই, হ্যাঁ স্যার, হ্যাঁ রাইট। ফাইন। তারপর আমরা দেখলাম যে কি ওই ডিডাকশনের যে লিস্ট আছে 43তম লিস্টটা ওখানে আবার 7.5% আছে। তাহলে কোথায় থেকে আসলো? ওই টেবিল 2 তে যদি না থাকে তাহলে তো তাহলে এটা 15% হয়ে যাবে। এটা এসআরও দিয়ে আসছে, এটা কোনো এসআরও দিয়ে আসছে স্যার। তাইলে এইটাই হলো পয়েন্ট যে আপনার এই রিডিউস রেটের জন্য আমরা শুধুমাত্র থার্ড শিডিউলের উপর যদি ডিপেন্ডেন্সি রাখি তাইলে এটা রং হবে। কিছু কিছু এসআরও ছিল আগে, হ্যাঁ যদি দেখেন একটা এসআরও ছিল ওখানে আপনার বলে দেওয়া হয়েছিল যে আপনার 7.5%-এর উপরে যা আছে, এই যে একটা এসআরও ছিল আপনার 2019 সালে, ওখানে বলছে যে সার্ভিস স্টেজে 7.5%-এর উপরে যা আছে সেটা এক্সেম্পটেড। সো তার মানে আমাকে দেখতে হবে শুধুমাত্র আমি মানে রেটের ক্ষেত্রে শুধুমাত্র আমি 15%, আর 15% না হইলে আমি চলে যাব রিডিউস রেটের এসআর এই শিডিউল থার্ড শিডিউলে এসআরআর রেট কম হবে না, সেটা বলতে গেলে আমাকে এই দুইটার বাইরে যেতে হবে, কোথায় দেখতে হবে কোনো এসআরও আছে কিনা। এই আগে এই 9 জানুয়ারি 2025 সালের আগে শুধু একটাই মাত্র এই এসআরওটা ছিল যেটা এখানে ডিসপ্লেতে দেখাচ্ছি আমি। এই 3টা প্রোডাক্টের ক্ষেত্রে এক্সেপ্ট থার্ড শিডিউল ছাড়া অন্য রেট হতে পারে, এটাই ছিল। কিন্তু এই 9 জুনতে যে যখন আপনার এই চেঞ্জ হইলো এই বছর 9 জুনে অর্ডিন্যান্সের মাধ্যমে, তখন জানুয়ারিতে স্যার। অনেকগুলো প্রোডাক্ট জানুয়ারিতে, এই সরি জুন না জানুয়ারিতে যখন চেঞ্জ হইলো, চেঞ্জের পরবর্তীতে আবার এই রেটগুলা নিয়ে কিন্তু অনেক কথাবার্তা আসার পরে ওই রেটগুলা আবার অনেকগুলা প্রোডাক্টের ক্ষেত্রে আগের রেটে চলে গেছে, মানে অ্যাজ ইট ইজ 9 জানুয়ারির আগে যেটা ছিল। জি স্যার, ওরা কিন্তু মিটিং করে রেটগুলো আগে থেকে। কিন্তু ইন্টারেস্টিংলি হলো ওই রেটগুলা কিন্তু আর তৃতীয় তফসিলে ফেরত যায় নাই, ওই রেটগুলো তৃতীয় তফসিলে ফেরত যায় নাই। কিভাবে কোথায় গেছে? ওই এসআরওর মাধ্যমে বলে দিছে এর থেকে উপরেরটা অব্যাহতিপ্রাপ্ত। সো বি কেয়ারফুল, যে আমি এটাই বললাম যে আগে মানে একটা সময় 1991 সালের আইনে এই ধরনের অনেক কনফিউশন ছিল, বিভিন্ন এসআরওর মাধ্যমে আপনার রেটের আপনার এক্সেমশন দেওয়া হইতো। কিন্তু যখন আপনার এই 2019 সালে এই আইনটা ইমপ্লিমেন্ট হলো তখন এটাকে চেষ্টা করা হয়েছিল যেন আপনার ছড়ায়া ছিটিয়ে এই ধরনের কোনো কিছু না থাকে, একটা বাস্কেটে আনা যায়। সেটা একটা বাস্কেটে আনা হয়েছিল অ্যাজ পার থার্ড শিডিউল। তারপরেও আবার একটা এই এসআরও ইস্যু করতে হয়েছে আপনার 2019 আইনটা ইমপ্লিমেন্ট করার পরে, কারণ এই এখানকার রেটগুলাকে অনেক হাই চিন্তা ভাবনা করে এই 3টা প্রোডাক্ট এবং সার্ভিসেসের ক্ষেত্রে এখানে যেগুলো দেখা যাচ্ছে। কিন্তু এইটা ছাড়া আর অন্য কোনো এসআরও ছিল না। কিন্তু আনফর্চুনেটলি এখন আপনাদেরকে অনেকগুলো এসআরও দেখতে হবে, কারণ 9 জানুয়ারি যখন চেঞ্জ হইলো অনেকগুলা রেট আবার আগের অবস্থানে চলে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু এগুলো আবার তৃতীয় তফসিলে ফেরার জন্য, যেমন একটা প্রোডাক্ট তৃতীয় তফসিলে ছিল আপনার
5% যদি আমি দেখি একটা দিয়ে দেখাই 5% ছিল, কিন্তু সাবসিকুয়েন্টলি এটা আপনার 15% হইয়া ওই তৃতীয় তফসিল থেকে আউট হয়ে গেল। আউট হয়ে যাওয়ার পরে আবার এটা 22 তারিখে আপনার ইয়ে হয়ে গেল। এই যে দেখেন একটা কম্পারেটিভ যদি আমি প্রোডাক্ট দেখাই, যে মনে করেন নন এসি হোটেল আপনার 9 জানুয়ারির আগে ছিল 7.5%, আপনার 9 থেকে 21শে জানুয়ারি কারণ ওই 15% করে ফেলছে, আবার এটাকে এসআর দ্বারা এক্সেমশন দিয়ে 10% করে ফেলছে। কিন্তু এটা আর তৃতীয় তফসিলে ফেরত যায়নি, ফেরত গেছে কিভাবে? এসআর এর মাধ্যমে। সো পয়েন্টটা হলো আমাদেরকে এখন রিডিউস রেট দেখতে গেলে আমাদেরকে দেখতে হবে 30 অ্যাজ এট দ্য সেম টাইম আমাকে দেখতে হবে যে কোনো এসআরও আছে কিনা, পার্টিকুলারলি এছাড়াও আছে। হ্যাঁ পার্টিকুলারলি 9 জানুয়ারি 2025-এর আগে ওই একটা এসআরও যেটা দেখাইলাম, আর 9 জানুয়ারির পরে 22 জানুয়ারি পর্যন্ত 19 এবং 22 এগুলাতে কয়েকটা এসআরও আপনার ইস্যু করা হয়েছে রেটটাকে রিডিউস করার জন্য। এই হলো এগুলো তো আপনি আপনার দিয়ে দিবেন স্যার আমাদেরকে। এটা, হ্যাঁ এটা আপনারা পেয়ে যাবেন। সো এখান থেকে আপনারা এই বেসিসে যদি আপনারা দেখেন তাহলে আউটপুটের রেট অ্যাকসেপ্ট 0 নিয়ে তো আমরা ডিসকাশন করি নাই, আপনার আউটপুটের রেট ইজ এসআর, এর বাইরে আর কোনো কিছু নাই। ওকে, তো এই পর্যন্তই আজকে, আমার আর সময় আজকে নাই। নেক্সট ক্লাসে আমরা অন্য টপিকস নিয়ে ডিসকাস করব, 0 নিয়ে ডিসকাস করব, তাহলে আপনার টোটাল আউটপুট ক্লিয়ার হয়ে যাবে। শীটটা কি আমাদের চ্যাট বক্সে দিবেন স্যার? চ্যাট বক্সে না, আপনাদেরকে ইয়েতে দিব আমরা আরো কয়েকটা নেক্সট ক্লাসের পরে অনেক এখানে 3-4টা ক্লাসের আপনার ইয়ে আছে, আপনাদেরকে মেরে দিব, চ্যাট বক্সে দিব না। আপনার যে মেইলটাতে আপনারা ইনভিটেশন পাচ্ছেন ওখানে সবার ইমেল আইডি আছে, আমি ওখানে দিব, এটা আমি লাস্ট ক্লাসেও বলছিলাম। স্যার মেইলে দিলে পাওয়া যায় স্যার, চ্যাট বক্সে দিলে দিব না, চ্যাট বক্সে দেওয়া ডিফিকাল্ট, আমি মেইলে দিয়ে দিব। যে মেইলে আপনারা লিংক পাচ্ছেন ক্লাস অ্যাটেন্ডের না সেই স্যার, মেইলে এখন আমি যদি পেতাম তাহলে জিনিসটা একটু আশ্বস্ত করতে সুবিধা হতো স্যার। আপনি তো পরে আচ্ছা দিতে ঠিক আছে, চাইছিলেন। আমি ভাবছি যে ক্লাসগুলো শেষ হয়ে দিয়ে দেবো কয়েকটা, ঠিক আছে আমি আজকে পাঠিয়ে দিব, না পারলে কালকে মর্নিং এ পেয়ে যাবেন। জি জি স্যার, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ।